আমরা আজকে মেইনলি যেটা ফোকাস করব সেটা হচ্ছে অন্যতম একটা বেসিক জিনিস। তো আমাদের এটাতে অনেক মিসকনসেপশন আছে যে ইমেজ সাইজ এন্ড রেজুলেশন, যে জিনিসটা ইমেজ সাইজ এন্ড রেজুলেশন, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব এটা আসলে কি, কিভাবে কাজ করে হাবিজাবি। আর তারপরে যদি আমাদের আরো টাইম থাকে সেক্ষেত্রে আমরা ক্রপ টুলটা দেখার চেষ্টা করব, ক্রপ টুলের মধ্যে কি কি আছে হাবিজাবি সবকিছু। আমাদের এটা হচ্ছে ফার্স্ট ইমেজ। এখানে যেটা দেখতেছি এটা ইলাস্ট্রেটরে করা, সেজন্য আর কি ঠিক মতো বোঝা যাচ্ছে না। তো ঠিক মতো বোঝার জন্য আমরা যেটা করব, এইটা এই সম্পর্কে আমরা পরে আলাপ আলোচনা করবো, সমস্যা নেই। তো এটা হচ্ছে মানে এটা করছিলাম একটা টাইমে জাস্ট স্ক্রিনে মানে ওয়ালপেপার বসানোর জন্য। আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে একটা ইমেজ। তো এই ইমেজটা আমরা যখন যে কোনো একটা ইমেজ দেখি, তো ইমেজের একটা সাইজ থাকে, তাই না? তো ইমেজ সাইজ কিভাবে মেজারমেন্ট করা হয়? জানা নেই ভাই। এ ভাই, এমবি দিয়ে। ইমেজ সাইজ এমবি দিয়ে মাপি না আমরা, মেগাপিক্সেল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি। আচ্ছা ঠিক আছে, তো কোশ্চেনটা বুঝতে বুঝে পারেননি। মেগাপিক্সেল ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো ইমেজ সাইজ আমরা কিভাবে মাপি? মেগাপিক্সেল দিয়ে, তাই না? তো দুইটা টার্ম আছে যেটা হচ্ছে পাশাপাশি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইমেজ সাইজ আর একটা হচ্ছে রেজুলেশন। তো রেজুলেশন সম্পর্কে গতকালকে হালকা একটু টাচ দিছিলাম, তো আজকে আরো ক্লিয়ার হবো, একদম ক্লিয়ার হয়ে যাব। তো ফার্দার আর আমাদের যেন ইন ফিউচারে প্রবলেম না হয় সেই ক্ষেত্রে। তো এটা হচ্ছে প্রথম কথা। তো আমরা যে কোনো একটা ইমেজের ইমেজ সাইজ কিভাবে দেখতে পারি? একদম ইজিয়েস্ট ওয়ে, আমরা যে কোনো একটা ইমেজ যদি ওপেন করি ফটোশপ, ফটোশপ দিয়ে অথবা যে কোনো, ফটোশপ দিয়ে যেহেতু আমরা শিখতেছি তো ফটোশপের কথা বলি। তো ওপেন করার পরে আমরা নিচে দেখি এই যে ডক লেখা দেখতে পাচ্ছি। আচ্ছা, যে আমরা নিচে যে ডক লেখাটা দেখতে পাচ্ছি এটা আমাদের বলতেছে যে এটা হচ্ছে 3 MB একটা ফাইল। আচ্ছা, তো এরপরে আমরা দেখব এই ইমেজটার রেজুলেশন জিনিসটা কি। তো রেজুলেশন যেটা বোঝায়, রেজুলেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এটা আমরা যদি ইউনিটটা দেখি, ইউনিট বলতে একক যেটাকে বলে যে পিপিআই, পিক্সেল পার ইঞ্চ। পিক্সেল পার ইঞ্চ মানে একটা ইঞ্চিতে কতটুকু কয়টা পিক্সেল থাকে তার উপর বেস করে আমরা রেজুলেশনটা মেজারমেন্ট করি। তো ফার্স্টে আমাদের এটা জানতে হবে যে পিক্সেল জিনিসটা কি। আমরা যদি যে কোনো ইমেজ অনেক জুম করি, ঠিক আছে, জুম কিভাবে করতেছি? অল্ট দিয়ে মাউসে স্ক্রল করি, ঠিক আছে। স্ক্রল করে যদি আমরা জুম করি তাহলে কি দেখতে পাচ্ছি? স্কোয়ার শেপের ছোট ছোট কিছু অংশ দেখতে পাচ্ছি। এগুলাকে আমরা কি বলে থাকি? পিক্সেল গ্রেড বলে এটাকে, তো এটাকে আমরা পিক্সেল বলে থাকি। তার পিক্সেলের মানেটা কি? পিক্সেল হচ্ছে পিকচার এলিমেন্ট। পিক্সেলের মিনিংটা কি? তো পিকচার এলিমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা ইমেজ, মানে আমরা যে ইমেজটা দেখতেছি এই ইমেজটা অনেকগুলা পিক্সেল নিয়ে গঠিত। মানে যদি আমরা যে কোনো ইমেজের যে যদি বলি শর্টকাট একদম ছোট একটা অংশকে সেটাকে আমরা পিক্সেল বলবো। তো এতটুকু তো ক্লিয়ার, তাই না? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ডিরেক্টলি আস্ক করবে। আচ্ছা, তো আমরা মোটামুটি পিক্সেল সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন আসি পিক্সেলের পরে ইমেজ সাইজ জিনিসটা কি। সেটা হচ্ছে যে ইমেজ সাইজ কিভাবে আমরা কি, ইমেজ সাইজ কি আসলে? ইমেজ সাইজ হচ্ছে আমাদের একটা ইমেজের টোটাল কতগুলা পিক্সেল আছে সেটা দিয়ে আমরা কি করি, ইমেজ সাইজ মেজারমেন্ট করি। কথা কি বুঝতে পারছি? একটা ইমেজে কতগুলা পিক্সেল আছে সেটার উপর বেস করে আমরা কি করি, ইমেজ সাইজ জিনিসটা মানে ইমেজের সাইজটা বের করি। আজকে আমি আপনাদের বের করাও শিখাবো। আপনি জাস্ট আমার মানে হাইট আর উইথ, একটা ইমেজের হাইট আর উইথ দেখে বলে দিতে পারবেন এই পিকচারটা এত এমবি। তো ইমেজ সাইজ আসলে বের মানে দেখার অনেকগুলো ওয়ে আছে। আমরা যদি ইমেজের মধ্যে যাই, ইমেজের মধ্যে যে যদি আমরা এই যে ইমেজ সাইজ দেখতে পাচ্ছি এটা যদি সিলেক্ট করি তাহলে আমাদের এমন একটা বড় ডায়লগ বক্স ওপেন হবে। তো এই ডায়লগ বক্সে আমরা কি পাবো? এই ডায়লগ বক্সে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি, কিন্তু এখন এগুলোতে যাচ্ছি না, আস্তে আস্তে যাব। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে আমার ইমেজ সাইজ, যে এখানে কি দেখতে পাচ্ছি এটা 3 MB, ঠিক আছে। আর তার নিচে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ইমেজের ডাইমেনশন। তার মানে হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে উইথ দেখায়, তারপর হচ্ছে হাইট দেখায়। মানে 1366 বাই 768 পিক্সেল, এটা আমার স্ক্রিন রেজুলেশন এর জন্য করছিলাম, যেহেতু ফার্স্টে বললাম আমার ওয়ালপেপার করার জন্য বানানো হয়েছিল। এতটুকু তো ক্লিয়ার, তাই না? ইমেজ ডাইমেনশন কি জিনিস? তো ডাইমেনশন আমরা ইমেজ সাইজের মধ্যে যেও দেখতে পারি, অথবা আরেকটা ওই আছে ডাইমেনশন দেখার,
আমরা এই যে নিচের যে ডক দেখতেছি না, এখানে যদি ক্লিক করে হোল্ড করে থাকি সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, আমাদের হাইট এন্ড উইথ জিনিসটা দেখতে পাবো। তো এই জায়গায় আরো কিছু অপশন আছে, তো ওইদিকে আমরা যাচ্ছি না। তো আমরা এখন আমাদের সেকেন্ড ইমেজে আসি। এই ইমেজের আমরা সাইজ দেখতেছি 1.86 এমবি, তাই না? ছোট একটা ইমেজ, অনেক ছোট। আমরা এখন দেখব যে এই ইমেজটার মানে ক্যালকুলেশন আসলে কিভাবে হয়েছে, যে আমরা হাইট আর উইথ এই দুইটার থেকে আমরা এই যে যে 1.86 এমবিটা আসছে, এটা কোথা থেকে আসছে আমরা এটা এখন দেখব। তো ঠিক আছে, কিভাবে বের করে আমরা সেটা একটু দেখি। তো দেখার জন্য ফার্স্টে যেটা করতে হবে, এখন যদি লিখি তো জিনিসটা বোঝা যাবে না, সেক্ষেত্রে আমরা কিছু একটা এরকম করে নিই। হ্যাঁ, তো এটা করে আমরা এটা, তো আমরা মনে আছে আমাদের হাইট উইথ কত ছিল? 972, 670, 60, 670। তো একটু দেখি, আপনাদের কাছে ক্যালকুলেটর আছে? এইটা দেখাচ্ছি কারণ এইটা অনেক ক্ষেত্রে অনেক কাজে দেয়, বুঝছেন? 72, আমি 70 দিছি। এই দুইটা যদি আমরা মানে মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে যে রেজাল্টটা পাবো সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে এই ইমেজের টোটাল পিক্সেল। মাল্টিপ্লাই করে যে রেজাল্টটা পাবো সেটাকে বলবো এই ইমেজের টোটাল পিক্সেল। তো জি। আমরা একটু মাল্টিপ্লাই করে বলি রেজাল্টটা কত। 6,51,240 240 6,51,240 240 240। এইটা জি। যেটা পেলাম সেটা হচ্ছে টোটাল পিক্সেল, আমার এই ইমেজের টোটাল পিক্সেল, বুঝছি এতটুকু। আরেকটা জিনিস এটা সম্পর্কে আমরা ভবিষ্যতে আরো জানবো, তো এখন এই জিনিসটা একটু বলতে হবে, সেটা হচ্ছে আমার একটা পিক্সেল 3 বাইট জায়গা দখল করে মেমোরিতে। তো 3 বাইট কেন? কারণ একটা ডিজিটাল ইমেজ, ঠিক আছে, আমরা চ্যানেলে যদি যাই, লেয়ারের পাশে চ্যানেল থাকে, আমরা এই সম্পর্কে ভবিষ্যতে আরো ভালো মতো জানবো, অনেক ভালো একটা আইডিয়া হবে, ঠিক আছে। কিন্তু এখন যতটুকু বলি এটি একটু মাথায় রাখেন। একটা ডিজিটাল ইমেজ মানে কালারাইজ ইমেজ যেগুলো আমরা দেখি, সেটা হচ্ছে 3টা পিক্সেল মানে 3টা চ্যানেলের সমন্বয় হয়। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্লু, ঠিক আছে। চ্যানেল একসাথে হয়ে আমাদের একটা ডিজিটাল ইমেজ তৈরি হয়, মানে কালারাইজ ইমেজ। এই জন্য যেটা হয়, যে প্রত্যেকটা পিক্সেল মানে যেহেতু চ্যানেল 3টা, তো 3 বাইট করে জায়গা নেই। তাহলে আমরা যদি আমাদের 6,000 মানে 6,51,224-কে 3 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে যে রেজাল্টটা পাবো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা এত বাইট বলবো। তো মোটামুটি মাল্টিপ্লাই করলে কত হয়? 537। 19,53,720 এটার ইউনিট হচ্ছে বাইট, ঠিক আছে। এখন বাইট থেকে যদি আমরা কিলোবাইটে যেতে চাই, তাহলে যেটা করতে হবে, কি করতে হবে, এটাকে ভাগ দিতে হবে কত দিয়ে? 1024 দিয়ে। 1024 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে যেটা পাবো সেটাকে আমরা কি বলবো? 1907 এটাকে আমরা কেবি বলবো, ঠিক আছে। আপনি করেন। হ্যাঁ 93। তো এইটাকে যদি আমরা 1024 দিয়ে আবার ভাগ দিই, আপনি এবার রেজাল্ট একটু বলেন। এটাকে ভাগ দিলে পাবো 1.86। তো আমরা আমাদের এমবি পেয়ে গেছি না? তো জিনিসটা অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে মনে হতে পারে এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কোথা থেকে নিয়ে আসলো ভাইয়া, ঠিক আছে। তা আমি আর কি বলতেছি, অনেকের কাছে ভালো লাগে কারণ অনেকে বলে আসলে মানে জানতে চায় এক্স্যাক্টলি কিভাবে কাজটা হচ্ছে। তো সেজন্য আর কি দেখানো, স্পেশাল কোনো রিজন নাই। আপনারা চাইলে মনে রাখতে পারেন এইভাবে, অথবা কাউকে আবার বলতে পারেন আসলে আপনারা যেভাবে ইমেজটা দেখতেছেন এটা এইভাবে কাজ করে। এটা আপনার ব্যাপার, আপনার মানে যদি মনে রাখেন ভালো, না মনে রাখলে সমস্যা নেই। তো বুঝতে পারছি অ্যাকচুয়ালি ইমেজ সাইজটা কোথা থেকে আসতেছে, কিভাবে আসতেছে। জি ভাই, হ্যাঁ সুন্দর জিনিস। হ্যাঁ তো আমরা ইমেজ সাইজ সম্পর্কে একটা মোটামুটি একটা আইডিয়া পেলাম। আমরা আসি যে রেজুলেশন জিনিসটা কি। রেজুলেশন হচ্ছে, আমি ফার্স্টেই একটা কথা বললাম, রেজুলেশন হচ্ছে একটা আলাদা জিনিস। সেটা হচ্ছে আমার একটা লিনিয়ার যে কোনো ইউনিটে, লিনিয়ার ইউনিট, আমি কিন্তু ইঞ্চি বলতেছি না, মিলিমিটার বলতেছি না, সেন্টিমিটার বলতেছি না, আমি বলতেছি একটা লিনিয়ার ইউনিটে কতগুলা পিক্সেল আছে। এটা হইতে পারে আপনার ইঞ্চি স্কেলে, হইতে পারে আপনার সেন্টিমিটার স্কেলে, হইতে পারে আপনার মিলিমিটার স্কেলে, বুঝছি কথাটা। এখন কথা হচ্ছে সব থেকে মোস্ট পপুলার মানে মেজারমেন্ট ওয়ে হচ্ছে পিপিআই, যেটাকে বলে পিক্সেল পার ইঞ্চ। তার মানে 1 ইঞ্চিতে আমার যতগুলা পিক্সেল থাকবে সেটাকে আমরা কি বলবো? আমাদের রেজুলেশন, বুঝছি। এটাকে আমরা কি বলবো? আমাদের রেজুলেশন। তার মানে হচ্ছে
আমার একটা ইঞ্চিতে যতগুলা পিক্সেল আটি করে থাকবে সেটার যে মানে ওই পিক্সেলের সংখ্যা আমার রেজুলেশন। তো রেজুলেশন আমরা কোথা থেকে দেখতে পাবো? যে আমরা ফার্স্টে একটা কমেন্টে ঢুকছিলাম যে ইমেজের মধ্যে যে ইমেজ সাইজের মধ্যে থেকে আমরা কি পেলাম, আমাদের রেজুলেশন জিনিসটা পেলাম। আমরা দেখতেছি আমাদের রেজুলেশন কত, এটার মানে হচ্ছে আমার 1 ইঞ্চিতে 100টা পিক্সেল আছে। এটার মানে রেজুলেশন এটাই মিন করে আমার 1 ইঞ্চিতে 100টা পিক্সেল আছে। বলছিলাম এটা বাড়ানো বা কমানো যায় না ভাই রেজলিউশনটা? আজকে আমরা এই জিনিসটা নিয়ে এ টু জেড সবকিছু দেখবো, এর ভিতরে যা কিছু আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, মানে যখন বলছি সবকিছু, আসলে সবকিছু দেখা সম্ভব না, কারণ হচ্ছে এই জায়গায় অনেকগুলো অপশন আছে। আমি বলে দিব কখন কোন অপশন ইউজ করবেন, এটা দেখাইতে আরো ঠিক অনেক আছে। বেশি টাইম লাগবে, মানে 4 ঘন্টা এনাফ না। তো ঠিক আছে, আমরা মোটামুটি এখন একটা আইডিয়া পেলাম যে রেজুলেশন জিনিসটা কি। রেজুলেশন 1 ইঞ্চিতে যতগুলা পিক্সেল থাকে। যে এই রেজুলেশন কখন ইউজ হয়, রেজুলেশন আসলে মানে এর প্র্যাকটিক্যাল ইউজটা কোথায় রেজুলেশনের? তো এটা একমাত্র প্রিন্টিং এর খাতে মানে ক্ষেত্রে কাজে লাগে, বুঝছি। আমাদের যে রেজুলেশন জিনিসটা, এটা একমাত্র আমাদের প্রিন্টিং এর ক্ষেত্রে কাজে লাগে। আর রেজুলেশন জিনিসটা 100% ইউজলেস স্ক্রিনের ক্ষেত্রে। কথাটা মানে একটু লাগতেছে না আপনাদের কাছে? অদ্ভুত লাগতেছে, কারণ আমি বললাম যেহেতু আমি এক্সাম্পল দিয়েও দেখাবো কেন এই কথাটা বললাম। কিন্তু আপনার স্ক্রিনের যে রেজুলেশন, এইটা ডিপেন্ড করে, এটার অবশ্যই কাজ আছে। সেটা কি? সেটা হচ্ছে সাপোজ আমার যেই রেজুলেশন এই স্ক্রিনে, সেটা দিয়ে আমরা যদি এই ইমেজটাকে 100% ভিউ দেখি, কন্ট্রোল আই দিয়ে 100% ভিউ এ দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে আমার এটা ফুলফিল হয় নাই, তাই না? আমার স্ক্রিন মানে ওয়ার্ক স্পেসে কি এটা ফুলফিল হয়েছে? হয়নি কিন্তু। কিন্তু আপনি যদি এই ইমেজটাই আপনার অন্যান্য রেজুলেশনের কোনো দিয়ে আপনার যদি ওপেন করে যে কন্ট্রোল 1 দিয়ে 100% ভিউ করেন, অথবা এই যে ভিউতে যে আপনি 100% ভিউ করতে পারবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখবেন মানে এটা এভাবে না আসে অন্যভাবে আসতে পারে। তার একটা এক্সাম্পল দেখাচ্ছে, আমার দুইটা ইমেজ সেম এখানে দেখতে পাচ্ছি। সেম হওয়ার কারণ আছে, এইটা নিয়ে আমরা আজকে টোটাল দেখবো, ঠিক আছে? তো এই ইমেজটাকে তো যদি 100% করি, দেখতে পেলাম না, যে এটা এত জুম হয়ে গেল কেন? রেজলিউশন বেশি এটা ওই জন্য। নিচে দেখতে পাচ্ছি যে এই ইমেজটার সাইজ কত, 186 MB। আর এই ইমেজটার সাইজ কত, 1.86। তো দুইটা যখন আমি আমার ফিট অন স্ক্রিন করলাম, দুইটার মধ্যে পার্থক্য কি কিছু বোঝা যাচ্ছে? দেখেন, এই জিনিসটা আমি কিছুক্ষণ আগে বললাম যে রেজুলেশন জিনিসটা 100% ইউজলেস স্ক্রিনের ক্ষেত্রে। আচ্ছা, তো মেনলি প্রিন্টিং আমরা যখন যদি একটু বলি প্রিন্টিং কয় টাইপের, তো মেনলি এটা হচ্ছে 3 টাইপের। এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি, কারণ এগুলো আমাদের ডে বাই ডে কাজে লাগবে, ঠিক আছে? 3 টাইপের প্রিন্টিং আমরা সচরাচর মানে ফেস করবো ইন ফিউচারে। ফার্স্টটা হচ্ছে লেজার প্রিন্টার, সব থেকে মানে বেসিক একদম লেজার প্রিন্টার, ঠিক আছে? তারপরে আসে হচ্ছে যে প্রিন্ট প্রোডাকশনের ক্ষেত্রে আমরা পি প্রেস থেকে যেগুলা প্রিন্টিং করি, বুঝছি, মানে কমার্শিয়াল রিপ্রোডাকশন যেটাকে বলা হয়। আপনারা দেখেন না যে অনেকগুলা মানে পেজ পেজ বলতে ধরেন ব্যানার একসাথে বের করতেছে, তারপর পেপার, তারপর ধরেন আর কি আছে, পোস্টার। হ্যাঁ পোস্টার। এগুলা কমার্শিয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে ব্যবহার হয়। এগুলো তো দেখেনি, প্রি প্রেস থেকে ধূপধাপ সাউন্ড হচ্ছে অনেক জোরে, অনেকগুলা প্রিন্ট হচ্ছে, এটাকে বলা হয় প্রি প্রেস থেকে প্রিন্টিং হচ্ছে। তো কমার্শিয়াল রিপ্রোডাকশনের জন্য এটা একটা একটা টাইপের। আর সব থেকে বেশি যেটা সচরাচর দেখি, যেমন আমাদের বাসাতে অফিসে যেখানে দেখি, সব থেকে বেশি যেটা দেখি সেটা কি, ইঙ্কজেট প্রিন্টার। ইঙ্কজেট প্রিন্টার যেটা হচ্ছে ইঙ্ক দিয়ে করা হয়। তো প্রত্যেকটার একটা লিমিটেশন থাকে, প্রত্যেক প্রিন্টারে একটা লিমিটেশন থাকে যে এই রেজুলেশনের মধ্যে আপনার প্রিন্ট করাটা বেটার, মানে রেজাল্টটা বেটার দেখাবে। তো এগুলো আমরা কই থেকে জানবো? আমাদের মনে রাখার কোনো দরকার নাই। আমাদের যে সফটওয়্যারটা আমরা ইউজ করতেছি, যেমন গ্রাফিক্সের যে কোনো সফটওয়্যার, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, অ্যাডোবি এক্সডি, যেটা ইউজ করেন না কেন, আপনাকে এই অপশনগুলো অ্যাক্সেস করতে দিবে। কিন্তু আপনার যেটা জানতে হবে অপশনটা কোথায় আছে, ঠিক আছে? আপনার দায়িত্ব হচ্ছে এটা, আর আমার দায়িত্ব হচ্ছে আপনাকে ওই অপশনটা দেখাই দেয়া। তো কোথায় আছে? আমরা ইমেজের মধ্যে যাচ্ছি, ইমেজের মধ্যে যদি ইমেজ সাইজে আবার যাই, তাহলে অনেকগুলা মানে কিছু ডায়লগ বক্স, অনেকগুলা নাই, কিন্তু যেগুলা ডায়লগ বক্স আছে আসলে এগুলার অনেক কাজ। তা আস্তে আস্তে আর কি যতটুকু আজকে পারি কভার করার ট্রাই করব। তো
প্রথমে আমরা তো দেখলাম ইমেজ সাইজ, তারপর ডাইমেনশন, তার নিচে যে ফিট একটা অপশনটা দেখছি, ফিট অন স্ক্রিন, তো এটা যেটা আছে এইটাতে যদি যাই তাহলে নিচে একটা পাবো অটো রেজুলেশন, দেখতে পাচ্ছি অটো রেজুলেশন। তো এটা যদি আমরা জি ক্লিক ভাইয়া করি দেখতে পাচ্ছি। তো এমন কিছু একটা মানে ডায়লগ বক্স ওপেন হলো। তো বাই ডিফল্ট এটা 133 থাকে, ঠিক আছে, বাই ডিফল্ট এটা কি থাকে 133, আর গুড মানে যে কোয়ালিটিটা আছে কোয়ালিটিটা গুডে থাকে। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমি বেসিক্যালি যে প্রিন্টিং এর ক্ষেত্রে যেটা যাব, তো এই যে যে কাজটা করবে সেটা হচ্ছে যে আমার অটোমেটিক্যালি রেজুলেশনটা সেট করে দিবে। যখন আমাদের অ্যাডোবি, মানে আমাদের অ্যাডোবি বলতে অ্যাডোবি অ্যাডোবি যখন তার সফটওয়্যার গুলো বের করে, এটা হচ্ছে অনেক আগে বের করা হয়। তো আমরা তো মোটামুটি মানে লাস্ট ক্লাসে বলছিলাম যে 1987 থেকে 1990 এর মধ্যে অনেকগুলো সফটওয়্যার তারা রিলিজ করে বেসিক্যালি, যে ফটোশপ, ইলাস্ট্রেটর, এরকম বেসিক একদম। তো তখন তারা এমন একটা সিস্টেম করে এটা রিলিজ করছে যে একদম বেসিক থেকে শুরু করি, মানে বেসিক বলতে যেটা একদম এন্ট্রি লেভেল রেজুলেশন, ঠিক আছে, সেই জায়গা থেকে শুরু করে এখন আমরা যেহেতু অনেক, এখন তো আমাদের টেকনোলজি অনেক আপডেট, তাই না? তো এখন বর্তমান যেসব টেকনোলজি আছে সেগুলাতে আমরা এগুলো ইউজ করতে পারি, এমন ভাবে প্রোগ্রামটা মানে প্রোগ্রামের যে ইগুলো আছে অপশনগুলো আছে এইভাবে সেট করা। প্রথমে আমরা যখন এই অপশনটা যদি চালু করি, এখন কেউ যদি আমার সাথে কাজ করেন, তো যদি এই অপশনটা চালু করেন তাহলে দেখবেন কি এমন 133 আছে, আর এটা হচ্ছে কয়েকটাই আছে মানে ইউনিট আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে লাইন্স পার ইঞ্চ বলা হয়। এটাতে দেখবো যে গুড যে অপশনটা, সেটা যদি আমরা ক্লিক করি তাহলে কি হয়ে যাচ্ছে, আমার রেজুলেশন অটোমেটিক্যালি 200 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো 200 জিনিসটা কি, এটা হচ্ছে লেজার প্রিন্টারের ধারণ ক্ষমতা। 200 যে রেজুলেশন যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি, এটা হচ্ছে আমার লেজার প্রিন্টারের ক্ষেত্রে ইউজ করা হয়। যদি আবার আমরা যাই অটো রেজুলেশন মানে অটো রেজুলেশনে, তারপর যদি বেস্ট অপশনে যাই, বেস্ট অপশন যদি ক্লিক করি তাহলে যেটা হচ্ছে সেটা কি, 266। এইটা হচ্ছে আমার, বলেন তো এটা কি, আপনারাই বলেন। এটা কি প্রিন্ট প্রোডাকশন মানে ই প্রিন্টার? এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে পি প্রেসের ক্ষেত্রে এন্ট্রি লেভেল, বুঝছি। এইটা একটা টাইম ছিল যখন আমরা মানে এই ইগুলা ইউজ করতাম, কিন্তু বর্তমানের ক্ষেত্রে আমাদের কি হয়েছে, আসলে আরেকটা কথা একটু বলে রাখি, একটু মনে রাখবেন, এটা যে দেখাচ্ছে 266, আসলে এটা 266 না, এটা 267। কারণ হচ্ছে যে এটাতে যেহেতু ইন্টিজার নাম্বার তারা ইউজ করে, এটা আসলে ইন্টিজার না, স্ক্রিন হবে 133.33, যেটাকে যদি আপনারা ডাবল করেন তাহলে সেটা হবে কাছাকাছি কত, 267 এর কাছাকাছি। বুঝতে পারছি ব্যাপারটা, জাস্ট জি ভাই। সামনে আসলো আর কি বলে রাখলাম এই। তো বর্তমানে আমাদের যে সিস্টেমটা আমরা ইউজ করে থাকি সেটার ক্ষেত্রে এই আমাদের যে মানে প্রিন্টিং এর যে গুলো আছে, ডিভাইস গুলো আছে, যেমন লেজার প্রিন্টারের ক্ষেত্রে আমাদের এখন মোটামুটি সব ডিভাইসই এই রেজুলেশনটা তারা ইউজ করতে পারে। বুঝতে পারছি কত, 25। জি ভাই। লেজার প্রিন্টার ক্ষেত্রে 225। তো এটা কিভাবে বের করলাম এটা একটু লক্ষ্য করেন, যে স্ক্রিনের ভ্যালুটা আমরা 133 বাই ডিফল্ট থাকে, এটা যদি আমরা 150 করে দেই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের লেজার প্রিন্টারের মানে বর্তমানে একটা স্ট্যান্ডার্ড মাপ, বর্তমান যে সিচুয়েশনে আমরা আছি, বুঝতে পারছি। আর এটাকে যদি বেস্ট করে দেই তাহলে আমরা পাচ্ছি 300। তার মানে যে আমাদের যে ইটা আছে কমার্শিয়াল রিপ্রোডাকশনের জন্য আমরা যে পি প্রেসের যে রেজুলেশন গুলো ইউজ করি সেটা হচ্ছে 267 থেকে 300 এর মধ্যে। কথা ক্লিয়ার সবার? জি ভাই। তো এটা মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে, এটা মুখস্থ করার কিছু নাই, আমি তো দেখাই দিলাম অপশনটা কোথায় আছে, আপনার বসাইতে হবে না, আপনি জাস্ট একটু মনে রাখেন যে অটো রেজুলেশনের মধ্যে আমরা অপশনগুলো পাবো। তো আবার একবার একটু রিক্যাপ করে দেই যে লেজার প্রিন্টার ক্ষেত্রে আমরা কি করব, আমরা 200 থেকে মোটামুটি আমরা 230 পর্যন্ত নিতে পারবো, সমস্যা হয় না। তো আর কমার্শিয়াল রিপ্রোডাকশনের জন্য আমরা কি করব, 267 থেকে 300 এর মধ্যে আমরা আমাদের রেজুলেশনটা রাখার চেষ্টা করব। এতটুকু তো গেল, ঠিক আছে। কিন্তু আমরা সব থেকে বেশি যে প্রিন্টারটা ইউজ করি সেটা কি, সেটা হচ্ছে আমাদের ইনজেট প্রিন্টার। তো ইনজেট প্রিন্টারের কত, রেজুলেশনটা কত, ইনজেট প্রিন্টারের যে ক্যাপাবিলিটি সেটা হচ্ছে 300 থেকে 360 360।
তো বর্তমানে আমরা যেগুলা ইউজ করি 360 রেজুলেশন, সেগুলা মানে ক্যাপেবল, ঠিক আছে, 360 রেজুলেশনের তারা ইউজ করতে ক্যাপেবল। এর বেশি যদি করি, এখন কোশ্চিন আসতে পারে যে ভাইয়া ঠিক আছে আমি 360 না করে আমরা চাচ্ছি হাই রেজুলেশন আনতে, মানে পুরা অস্থির একটা মানে করবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি 360 না ইউজ করে সাপোজ 400 দেই, 500 দেই, সেই ক্ষেত্রে সমস্যাটা কি? এই কোশ্চেনটা আপনাদের মাথায় আসতে পারে না? একটু মানে এখন এত ডিপে যাচ্ছি না, কারণ সামনে যখন আরো কয়েকটা ক্লাস করব কালার থিম নিয়ে, আমি যখন কথা বলবো তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। ইঙ্কজেট ইঙ্কের মাধ্যমে প্রিন্ট করে। এখন ইঙ্ক যেটা সেটা হচ্ছে বেসিক্যালি আরজিবি কালারে হয় না, এটা হচ্ছে সিএমওয়াই কে কালারে হয়। সিএমওয়াই কে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। কি কালার, কে মানে কি কালার, কি মানে ব্ল্যাক, ঠিক আছে। তো এইটা যেটা করে সেটা হচ্ছে একটা কালার উপরে যদি আপনি আরেকটা কালার দেন সেটা কি হবে, সেটা আস্তে আস্তে দেখবেন যে ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে। আপনার কাছে যদি খাতা কলম থাকে, আপনি কয়েকটা কালার একসাথে উপর মানে ওভারল্যাপিং করেন, মানে একটার উপর আরেকটা দেন, দেখেন যে কালারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, বুঝছি। যদি আপনি রেজুলেশনটা অনেক বেশি বাড়ায় দেন সেক্ষেত্রে আপনার ইমেজটার যে মানে যেমন দেখতেছেন যে যে হোয়াইট পোর্শন যেগুলো আছে এগুলো কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে, বুঝছি। কালো হয়ে যাবে। হ্যাঁ, তো মানে ভালো করতে যে খারাপ হয়ে যাবে, মেন কথা হচ্ছে এইটা। তো মোটামুটি এটা একটু মাথায় রাখবো যে লেজার প্রিন্টারের ক্ষেত্রে আমরা 200 থেকে 230 পর্যন্ত ইউজ করবো, সমস্যা নেই। আর কমার্শিয়ালি রিপ্রোডাকশনের জন্য আমরা কি করব, প্রি প্রেসে যদি আমরা আমাদের কাজটা দেই তাহলে 267 থেকে 300, ঠিক আছে। তো এই যে যে একটা কথা বললাম কমার্শিয়াল রিপ্রোডাকশন, তো এই ব্যাপারে আর একটু আমরা জানি, আমরা যখন শিখবো, ঠিক আছে, বিজনেস কার্ড বানানো শিখবো, তারপর ব্যানার বানানো শিখবো, পোস্টার পোস্টার বানানো শিখবো, তখন আমরা মানে চোখ বন্ধ করে 300 রেজুলেশন দিয়ে দিই, কারণ বেশিরভাগ এগুলা কমার্শিয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে ইউজ হয়, তাই না। প্রি প্রেসে তো এগুলা প্রিন্ট হয়, সেক্ষেত্রে আমরা 300 দিই। কিন্তু আমাদের যদি এমন কোনো কাজ আসে, সাপোজ নিজেদেরই কাজ, যে আমরা কোনো কিছু মানে প্রিন্ট করব, সেক্ষেত্রে আমরা 360 পর্যন্ত নিতে পারি, যদি আমার প্রিন্টারটা ভালো হয়, ইঙ্কজেট প্রিন্টার হয়, ভালো প্রিন্টার হয় সেক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে পারছি। এখানে কারো কোশ্চেন আছে? ভাইয়া সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে তো, মানে হ্যাঁ যদি প্রিন্টার ভালো হয় তারপরে কালার অনেক বেশি মানে ফোকাস করবে এবং অনেক কালার ওভারল্যাপ করবে তো। আচ্ছা, এখানে একটা কথা আছে। আমরা যখন লেজার প্রিন্টার অথবা লেজার প্রিন্টার অথবা কমার্শিয়াল রিপ্রোডাকশনের জন্য ইউজ করি, সেটা থাকে হচ্ছে হাফ টোন ডট। এটার নাম শুনছেন? তাই হাফ টোন ডট মানে হচ্ছে একটা একটা ডট, মানে ডটের মাধ্যমে এটা দেয়। আমরা এটা দেখবো, ঠিক আছে, বিট ম্যাপের মধ্যে গেলে, ইমেজের মধ্যে মুডে বিট ম্যাপ একটা অপশন আছে, তো এটাতে গেলে আমরা পাবো, যেগুলো হচ্ছে হাফ টোন ডট বলে। তো ওইটার এটা এক না। আপনি যদি 360 ইউজ করেন সমস্যা নাই, আপনাকে মানে পারফেক্ট রেজাল্টটা দিয়ে ট্রাই করবে। কিন্তু আমি বলতেছি যদি আপনি অনেক বেশি চলে যান, সাপোজ আপনি সাপোজ ভাবলেন যে রেজুলেশন বেশি মানে অনেক পিক্সেল অনেক সুন্দর হবে, জিনিসটা এমন না। সাপোজ আপনি যদি ডাবল করে দেন সেক্ষেত্রে তো একটু সমস্যা, বুঝছেন না। জি ভাই বুঝছি। আর আমরা যেটা একটু আমরা নিজেরা যেটা ফেস করি, আমরা যখন দোকানে যাই নিজেদের পাসপোর্ট সাইজের ছবি বের করতে, তখন তারা যেটা করে কালিটা কমায় দেয়, মানে কালিটা কমায় দেয়, ঠিক আছে। তো তার জন্য যেটা হয় যে মনে হয় যে হালকা করে কালি আসছে, আমার ফেসটা ঠিক মতো আসেনি। কিন্তু অপোজিট সাইডে যদি আমরা কালার ল্যাবে আমরা প্রিন্ট করতে যাই, টাকা বেশি নেয় ঠিক আছে, কিন্তু আমাদের প্রিন্টিং এর কোয়ালিটিটাও ভালো হয়। তো এই হচ্ছে ব্যাপার। এখন এগুলা ছাড়াও আর একটা ব্যবহার আছে রেজুলেশনের, সেটা হচ্ছে। ভাইয়া আমার একটা কোশ্চিন ছিল। হ্যাঁ ভাই, অবশ্যই, মানে আপু অবশ্যই বলেন। আমি কাজ করতে যে মানে একটা প্রবলেম ফেস করেছি যে আপনার ল্যাপটপে আমি একটা কাজ করলাম, সেটা কালারটা আমি একরকম দেখতেছি, কিন্তু প্রিন্ট আচ্ছা করে আচ্ছা বের আচ্ছা, হ্যাঁ করার পরে বুঝতে পেরেছি। কালারটা অন্যরকম আসতেছে। আচ্ছা, তো এটা আমি বলি, আপু এটা আমি বলি, এটা আমি যখন কালার সম্পর্কে বলবো আমি তখন খুব ভালো মতো বোঝাই দেবো। খালি জাস্ট এটুকু মাথায় রাখেন, আমরা যখন স্ক্রিনে কোনো কালার দেখি এটাকে বলে আরজিবি কালার, আর আমরা যখন যেটা প্রিন্ট করি সেটাকে বলে সিএমওয়াই কে কালার, ঠিক আছে। আরজিবি কালার আর জি সিএমওয়াই কে কালার দুটো সেম না, দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা যখন কালার থিম নিয়ে আলাপ আলোচনা করবো আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, বুঝতে পারছি। জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এখন যেটা নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম আমরা সেই টপিকে আসি, যে আমরা এইটা ছাড়াও আমরা এই যে প্রিন্টিং এ ছাড়াও রেজুলেশন আর একটা কাজ ইউজ করি। সেটা হচ্ছে আমরা কোনো ইমেজ যখন, এটা তো আচ্ছা
এর আগে একটা কথা, আমাকে একটু বলেন তো যে ফটোশপে আমরা ইমেজ কেন এডিট করি? ভাইয়া ফটোশপ মানে ইমেজ রাস্টার বেস, সেজন্য ওটা তো ভেক্টর মানে ইলাস্ট্রেটর তো ভেক্টর বেস কাজ করে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সরি তো পিক্সেল ভাই। ফটোশপ হচ্ছে পিক্সেল বেসড, ঠিক আছে? আমরা তো জানি ফটো যখন তুলবো সেটা হচ্ছে পিক্সেলের সমন্বয়ে তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা বুঝলাম ফটোশপ হচ্ছে পিক্সেল বেসড, সেজন্য আমরা ইমেজটা অথবা আমাদের ফটোটা ফটোশপে মানে করি, এডিট করি। কিন্তু ক্ষেত্র মানে অনেক ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের এই ইমেজটাকেই আমাদের ভেক্টর বেস সফটওয়্যার ইউজ করার দরকার হবে, বুঝছি? ভেক্টর বেস সফটওয়্যার ইউজ করার প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে একমাত্র এটাই একটা মানে যখন আমরা কি করব, আমরা আমাদের ইমেজটার রেজুলেশন অনেক বাড়াই দিব, মোটামুটি অনেক বাড়াই দিব বলতে অনেক বাড়াই দিব, 600 থেকে 1000 এর মধ্যে রাখবো। এই জিনিসটা একটু মাথায় রাখবো, যখন আমরা আমাদের ইমেজটা কোনো ভেক্টর বেস সফটওয়্যারে ট্রান্সফর্ম করার দরকার হবে, বুঝছি, ভেক্টর বেস সফটওয়্যারে ট্রান্সফার করার দরকার হবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের রেজুলেশনটা অনেক বাড়াই দিব, কারণ অনেক প্রবলেম হয় রেজুলেশন যদি কম থাকে ভেক্টরের মানে ভেক্টর বেস সফটওয়্যার যদি আমরা কাজ করতে যাই। এখন আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা এই আমাদের যদি কোন একটা ফটো আমরা তুলি, সাপোজ ওটা হচ্ছে রেজুলেশন কম আছে, ওটা বাড়াবো কিভাবে অথবা কমাবো কিভাবে অথবা এই মডিফাই করবো কিভাবে, মেন কথা হচ্ছে এটা। তো এই যে সিস্টেমটা রেজুলেশন বাড়ানো বা কমানো যে সিস্টেমটা, এটাকে বলা হয় রিস্যাম্পলিং। কি বলা হয়? রিস্যাম্পলিং। রিস্যাম্পলিং, ঠিক আছে। তো যদি আমরা কোনো একটা ইমেজের রেজুলেশন বাড়াই দেই তাকে বলা হয় আপ স্যাম্পলিং, যদি আমরা কোনো একটা ইমেজের রেজুলেশন কমাই দেই সেটাকে বলা হয় ডাউন স্যাম্পলিং, ঠিক আছে? তো কিভাবে কি করে না করে সবকিছু আমরা দেখতেছি, আর কখন কোনটা ইউজ করব, রিস্যাম্পলিং এর অনেক মেথড আছে। আর সব থেকে আমি সব মেথড এখন দেখানো সম্ভব না, সব থেকে বেস্ট যেটা মেথড সেটা আমি দেখাবো, আর এটা আপনারা ইউজ করার জন্য আমি বলবো আর কি পার্সোনালি। বাকিটা আপনার ইচ্ছা, আপনার যদি মনে হয় না এটা ভাইয়া যেটা দেখাইছে এটা ভালো না, আমি এটা ইউজ করবো, তো অবশ্যই করতে পারেন। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে সাপোজ আমরা এই ইমেজটার ক্ষেত্রেই যে আমরা দেখতেছি যে এটার রেজুলেশন মোটামুটি 100 দেখছিলাম না, 100। তো এই ইমেজটাকে যদি আমরা হাই রেজ ইমেজে কনভার্ট করতে চাই, মানে হাই রেজুলেশনে কনভার্ট করতে চাই, তো কনভার্ট করে দেখবো কি হয়। আর তারপর আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমি কোনো হাই রেজুলেশন ইমেজ রাখি, মানে সাপোজ স্ক্যান, অথবা আমি আমার ক্যামেরার সব থেকে বেস্ট ফাংশন দিয়ে তুললাম মানে সব থেকে হাই, আর একটা হচ্ছে আমি লো মানে যেটা আছে ফাংশন দিয়ে তুললাম, তো দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখবো অ্যাকচুয়ালি মানে কি পার্থক্যটা হচ্ছে, ঠিক আছে? তো আমরা পাশের ইমেজটাতে দেখতে পাচ্ছি যে দুইটা ইমেজ দেখতে সেম হলেও একটা হচ্ছে 186 MB, একটা হচ্ছে 1.86 MB। তো এই ইমেজটাকে আমরা ওই যে পরের যে হাই রেজ স্ক্যান যেটা আছে এই ইমেজের রেজুলেশনের কাছাকাছি নিয়ে যাব, নিয়ে যেয়ে দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখবো আসলে পার্থক্যটা কোথায় হচ্ছে। তো তার আগে আমরা এটার একটা কপি নিয়ে নেই। তো এটার একটা কপি নিব কিভাবে, এটা একটু মনে রাখবো যে এডিটের মধ্যে যে আমরা ডুপ্লিকেট একটা অপশন, এডিট না সরি ইমেজের মধ্যে যে আমরা ডুপ্লিকেট একটা অপশন পাবো, তো ডুপ্লিকেট দিয়ে আমরা এটার একটা কপি নিয়ে নিয়েছি ডুপ্লিকেট পাশে। তো আমরা এটাকে একটু পাশাপাশি ছড়ায় কাছাকাছি নিয়ে নিলাম, তো দুইটা সেম, ঠিক আছে? তো ডুপ্লিকেট নেওয়ার কারণ হচ্ছে যে কম্পেয়ার করার জন্য, এই আর তেমন কোনো কারণ নেই। তো ঠিক আছে, তো আমরা আমাদের এই লো রেজ ইমেজটাকে হাই রেজ ইমেজে কনভার্ট করব। কনভার্ট করার ওয়ে কি, কনভার্ট করে আমরা ইমেজ থেকে কি করব, ইমেজ সাইজ কমান্ডটা সিলেক্ট করব। তো এটার একটা শর্টকাট আছে, আমরা কেউ কি দেখছিলাম, কন্ট্রোল অল্ট আই, ঠিক আছে? কেউ এখন মানে দেখে না বলি একটু মনে রাখার চেষ্টা করব, কন্ট্রোল অল্ট আই। আরেকটা ব্যাপার, আমি যখন শর্টকাট বলি আপনারা একটু খেয়াল করছেন আমি উল্টা করে বলি, এটা হচ্ছে যে আমার যে লেটারটা থাকে মানে এডিশনাল যে লেটারটা লাস্টে থাকে তার অপোজিট সাইড থেকে পড়তে হয়, পড়ার এটা নিয়ম, আরবি মানে আরবি এভাবে পড়তে হয়, তো আরবির মতো করে, ঠিক আছে? যে আমরা দেখছি অটো কন্ট্রাস্ট যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল শিফট অল্ট এল এভাবে পড়তে হয়। এটা অনেক কম মানুষই জানে, ঠিক আছে? আপনি যদি কোনো কাউকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি এভাবে কেন পড়লেন, আপনাকে বললে আপনি নিয়ম কই পাইছেন, ঠিক আছে? তো জাস্ট জানার জন্য আপনাদের বললাম যে কেউ যদি ইন্টারেস্টেড হন, তাই উল্টা করে পড়তে হয়, এই জন্য বললাম যে কন্ট্রোল অল্ট আই, ঠিক আছে?
তো কন্ট্রোল অল্টাই দিয়ে আমরা এখানে যে গেলাম, এখানে যে আমরা কি করব, আমরা ওই যে পাশে যে ইমেজটা দেখছি ওই রেজুলেশন সমান করে দিলাম যে 1000 পিক্সেল, ঠিক আছে। আর এটা বারবার আসতেছে, এটা আমরা অটোমেটিকই রাখি, এই সম্পর্কে আমরা পরে আলাপ আলোচনা করব। আর একটা জিনিস দেখতেছি আমরা রিস্যাম্পল চেক বক্সটা কি করে নিছি, মানে চেক করে নিছি। তো ঠিক আছে, অটোমেটিক দিয়ে আমরা আমাদের এইটা 1000 করে নিলাম। 1000 করে নিয়ে যদি এখন ওকে দিই তাহলে কিছুক্ষণ সময় নেবে, ঠিক আছে, আপনাদের সিস্টেমের উপর ডিপেন্ড করে কিছুক্ষণ সময় নেবে। তো এই ইমেজটার সাইজ এখন দেখতেছি কত হয়েছে, 186 এমবি, মানে আমার পাশের ইমেজটার সমান হয়ে গেছে। তো এখন আমরা একটু পার্থক্য দেখবো, ঠিক আছে, আমাদের আগে কেমন ছিল, যে এটা হচ্ছে আমাদের মানে ফ্ল্যাট ভার্সন, তো তারপরে আমরা এটা হাই রেজ করলাম, আর অরিজিনালি হাই রেজ ইমেজের মধ্যে এই তিনটার মধ্যে একটু পার্থক্য দেখবো, ঠিক আছে। তো আমরা দুটার মধ্যে কম্পেয়ার করতে যাচ্ছিলাম। তো কম্পেয়ার করার জন্য যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমরা জুম করে নিলাম। তো জুম করে নিয়ে আমরা আমাদের বার্ডস আই ভিউ যে টেকনিকটা আছে সেটা অ্যাপ্লাই করব। আমরা আমাদের যে রিস্যাম্পলিং করে যেটাকে বলে আপ স্যাম্পলিং করছি, বুঝছি আমরা কি করছি, এটাকে আপ স্যাম্পল করছি। তো আপ স্যাম্পল করার পরে আমরা দেখতেছি আমাদের এই অবস্থা, মোটামুটি একটা সুন্দর মানে ইমেজটা। তো আমরা যদি আমাদের প্রিভিয়াস যে অরিজিনালটা ছিল, তো আমাদের যে এটা অরিজিনাল ইমেজ ছিল ওটাতে যদি আমরা সেম জায়গাতে একটু জুম করে দেখি, তো দুটার মধ্যে একটু পার্থক্য বুঝতে পারবো। যে এই মানুষটার ফেসে যদি যাই, যে পাশাপাশি দুইটা দেখতেছি ব্যাপারটা, যে আমাদের যে লো রেজ ইমেজ আর হাই রেজ মানে যেটাকে আপ স্যাম্পলিং করলাম, দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারতেছি। প্রথমটাতে আমরা কিছুই বুঝতে পারতেছি না, 1.8 যেটা আর কি, মানে 1.86 জেএমবি, আর যেটাকে আমরা আপ স্যাম্পলিং করলাম মোটামুটি একটা বেটার ভিউ পাইছি, তাই না? জি ভাইয়া, তো এর মানে এইটা না আমি যে কোনো ছোট করে আপ স্যাম্পলিং করে ঠিক করে দিব, কারণটা কি আমি বলতেছি। তো ফটোশপ আগের থেকে অনেক আপডেট হয়েছে। তো আমি আমার কথা একটু বলি, আমি ফটোশপে মানে প্রথম যখন আমি কম্পিউটার কিনে আর কম্পিউটারে আমি তখন ক্লাস মানে হাই স্কুলে পড়তাম, ফটোশপে 7 ইনস্টল ছিল, ওই জায়গা থেকে আর কি টুকিটাকি কাজ করতে 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 এই। তো আমি ফটোশপে 8 মানে 7 ইউজ করছি, 11 ইউজ করছি, তারপর সিসি CS5 ইউজ করছি, CS6, তারপর CC13, 14, 15, তারপরে মধ্যে কয়েকটা গ্যাপ গেছে, 15 এর পরে 17, 17 এর পরে 18, 19, 20 সবগুলো ইউজ করছি। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে মানে রিস্যাম্পল যে চেক বক্সটা আছে এটা আগের থেকে অনেক আপডেট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এতটা আপডেট হয় না যেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি, বুঝতে পারছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আপ স্যাম্পলিং ইমেজ। এটার সাথে যদি আমরা আমাদের নর্মাল ইমেজ সাইজ কম্পেয়ার করি যেটার পাশে আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিটেলসের দিক থেকে আপ স্যাম্পলিং ইমেজ অবভিয়াসলি বেটার রেজাল্ট দিচ্ছে। কজ ফাইলের সাইজ দেখলে আমরা বুঝতে পারবো এটা 186.3 এমবি, আর এই ফাইলটা হচ্ছে অনলি 1.86 এমবি। যদি আমরা কম্পেয়ার করি সাইড বাই সাইড, অবভিয়াসলি এটার রেজুলেশন অনেক কম, যার জন্য ডিটেলসও কম। আর যদি এটা আপ স্যাম্পল করা হয়েছে এটা ডিটেলস কম্পারেটিভলি অনেক বেটার। বাট এখন যদি অরিজিনাল ইমেজের সাথে আমরা কম্পেয়ার করি, অরিজিনালি হাই রেজুলেশন ইমেজ যদি আমরা কম্পেয়ার করে দেখি বার্ডস আই ভিউ, এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি যে অরিজিনাল ইমেজের যে ডিটেলস যে ডাটা ইমেজ থেকে আমরা পাচ্ছি সেটার সাথে আসলে আপ স্যাম্পল করে আমরা অতটা সুবিধা করতে পারি না। সো এই জন্য আমরা অলওয়েজ অরিজিনাল ইমেজ ইউজ করার চেষ্টা করব, হাই রেজুলেশন ইমেজ আমরা ইউজ করার চেষ্টা করব। লো রেজুলেশন ইমেজ আপ স্যাম্পলিং করে আমরা এমনটা রেজাল্ট আর কি পাওয়া পসিবল না, ছিল আমাদের ব্যাপার। এখন আসি আপ স্যাম্পলিং করার জন্য আমরা যে অপশনটা ইউজ করতেছিলাম সেটা হচ্ছে ইমেজ থেকে কন্ট্রোল অল্ট আই। তো এখানে আমরা আপ স্যাম্পলিং অথবা স্যাম্পলিং করা, রিস্যাম্পলিং করার কয়েকটা মেথড দেখতেছিলাম। আপ স্যাম্পলিং রিস্যাম্পলিং করার জন্য আমরা কিছু অপশন পাচ্ছিলাম। তো ফার্স্টের দিকে আমরা অটোমেটিকটা ইউজ করেছি, কিন্তু এখানে আছে প্রিজার্ভ ডিটেলস 2.0 বাই কিউবিক, এগুলার আসলে মিনিং কি, এগুলা দিয়ে কি বোঝায় আমরা এটা এবার একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের একটা ইমেজ, চেকারবোর্ড ইমেজ, এটার সাইজ খুবই কম। আমরা যদি সাইজ দেখি 48 কিলোবাইট। তো এটাকে যদি আমরা ফিট অন স্ক্রিন কন্ট্রোল 0 দিই, দেখতে পাচ্ছি যে ইমেজের সাইজ খুবই খারাপ। সো আমরা কন্ট্রোল 1 দিলাম যেটা করার জন্য। তো এই ইমেজটাকে যদি আমরা আপ স্যাম্পলিং করি, কোনটার জন্য কি রেজাল্ট আসে আমরা সেটা এখন দেখব। এইটা হচ্ছে আমাদের আপ স্যাম্পলিং করার
আর কি রেজাল্ট, আমরা হচ্ছে এই যে চেকার বোর্ড আমাদের মেন ইমেজটা আছে এটাকে হচ্ছে 576% আপ স্যাম্পলিং করতেছি। তো ফার্স্ট আমরা নিয়ারেস্ট নেইবার করতেছি। তো এই জায়গায় রেজাল্টটা দেখে অনেকটা ভালো মনে হইতেছে। তো নিয়ারেস্ট নেইবার যেটা করে সেটা হচ্ছে যে আমাদের ইমেজ যদি এনাফ ইনফরমেশন থাকে, তো এইটা হচ্ছে নেইবার মানে পাশের পিক্সেল থেকে ডাটা নিয়ে কাজ করে। তো এটার জন্য ফার্স্টে যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে আমার মানে যেটার থেকে আমি স্যাম্পলটা নিচ্ছি, আপ স্যাম্পল করতে যে ইমেজটা থেকে, সেখানে এনাফ ইনফরমেশন থাকতে হবে। সেক্ষেত্রে আমরা নিয়ারেস্ট নেইবার ইউজ করতে পারি। তো প্র্যাকটিক্যালি আমরা নর্মালি স্ক্রিনশট অথবা এমন টাইপের রেজুলেশন মোটামুটি ভালো, তো এমন থাকলে আমরা হচ্ছে নিয়ারেস্ট নেইবার অপশনটা সিলেক্ট করে থাকি। এবার আসি বাইলিনিয়ার। বাইলিনিয়ার কি করে? বাইলিনিয়ার হচ্ছে লিনিয়ারলি আপ স্যাম্পল করার ট্রাই করে। এখানে যেটা হয়, আমরা যদি একটু জুম করি তাহলে আরও ভালোভাবে বলতে পারবো। লিনিয়ারলি আপডেট করার চেষ্টা করে, এখানে তেমন কোনো কিছু করে না নর্মালি। এবার আসে বাইকিউবিক। আমরা যেটা কিছুক্ষণ আগে দেখলাম নিয়ারেস্ট নেইবারের মতো কাজ করে, কিন্তু বাইকিউবিক যেটা করে সেটা হচ্ছে এনাফ ইনফরমেশন না থাকলেও সে ইনফরমেশন জেনারেট করার চেষ্টা করে, যার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে কন্ট্রাস্ট লেভেলটা অনেক বেশি থাকে। যেমন আমরা যদি আরেকটু জুম করে আপনারা দেখতে পাবেন যে হেলো, হোয়াইট হেলো অথবা ডার্ক হেলো দেখতে পাচ্ছি এখানে, এই যে যেমন বাসে। তো এইটা যেটা করে সেটা হচ্ছে কন্ট্রাস্টের জন্য করে। এখন বাইকিউবিককে কন্ট্রাস্ট বেশি থাকে, এই জন্য বাইকিউবিক স্মুথ যেটাতে আসছে সেটা হচ্ছে হেলোর ইফেক্টটা কমানোর জন্য, হোয়াইট অথবা ব্ল্যাক যেটাই হোক, হেলোর ইফেক্টটা কমানোর জন্য আমরা বাইকিউবিক স্মুথার ইউজ করতে পারি। আর আরও শার্প করার জন্য, আরও কন্ট্রাস্ট বেশি যেন হয়, যেমন ডিফাইন যেন হয়, সেটার জন্য বাইকিউবিক শার্পার আর একটা অপশন থাকে। আর সব থেকে নর্মালি আমরা আপ স্যাম্পল করার জন্য বাই ডিফল্ট যদি অটোমেটিক দেই, বাই ডিফল্ট যেটা কাজ করে সেটা প্রিজার্ভ ডিটেলসগুলো প্রিজার্ভ করার ট্রাই করে। তো এই হচ্ছে আমাদের আপ স্যাম্পলিং। এখন আমরা দেখব ক্রপ টুল সম্পর্কে। ক্রপ টুল অনেক ইউজফুল একটা টুল, সি ফর ক্রপ। তো এই হচ্ছে আমাদের ক্রপ টুল। এইখানে আপনারা ক্রপ টুল সিলেক্ট করার সাথে সাথেই এমন একটা আর কি চারদিকে রেক্ট্যাঙ্গেল চলে আসবে। তো রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আমরা ক্রপ করতে পারি। নর্মালি যে কোনো হ্যান্ডেল ধরে মানে নাড়াচাড়া করি, সেক্ষেত্রে আমাদের কি হবে, ক্রপটা হবে। কিন্তু আমরা যদি আমাদের রেশিওটা ঠিক রাখতে চাই সেক্ষেত্রে কি করতে পারি, শিফট কি প্রেস করে যদি আমরা কম বেশি মানে করি তাহলে যেটা ঠিক মানে আমাদের রেশিও সেটা হচ্ছে ঠিক থাকবে। বুঝতে পারছি? তো ঠিক আছে, যেটা বললাম শিফট কি প্রেস করলে আমাদের এক্সপেক্ট রেশিও যেটা সেটা ঠিক থাকবে। আর যদি আমাদের মনে হয় যে আমরা চারপাশে একসাথে এটা মানে মুভ করব, মানে আমাদের ক্রপটা চারপাশে একসাথে করব, সেক্ষেত্রে আমরা অল্ট কি প্রেস করে যদি টানি সেক্ষেত্রে একটু দেখতে পাচ্ছি চারদিকে একসাথে আমার কি হচ্ছে, কমতেছে বাড়তেছে। বুঝছি? শিফট আর অল্ট দুটো একসাথে যদি আমি প্রেস করে কমাই বাড়াই, দেখতে পাচ্ছি আমার রেশিও ঠিক থাকতেছে, সাথে কি হচ্ছে যে চারদিকে একসাথে আমার কাজটা হচ্ছে। তো এতটুকু তো ক্লিয়ার, তাই না? এটা হচ্ছে বেসিক। ধরেন আমরা যারা মানে ইউজ করি সচরাচর এতটুকু আমরা জানি, ঠিক আছে? তো এইবার আস্তে আস্তে এটা ডিপে ঢুকবো, ঠিক আছে, যেগুলো আর কি সচরাচর মানুষ জানে না। তো সেদিকে ঢুকবো, আস্তে আস্তে যাব। একটা টাইম ছিল, হ্যাঁ, আমি ইলাস্ট্রেটর অনেক বেশি ইউজ করতাম। তো সেই টাইমে ডিজাইন করা, এই জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর লেখা। তো এটা মানে আমার স্ক্রিনে এখনো থাকে। এটা দেখে অনেকে মনে করে আমি ডাউনলোড করছি কোথাও থেকে। আসলে এই জন্য যেটা খেয়াল করি যে কেউ কোনো কাজ করলে তার নিচে একটা ট্যাগ দিয়ে দেয়, নামের একটা ট্যাগ দিয়ে দেয়, যেন এটা বুঝতে পারে হ্যাঁ এটা আমি করছি। তো ক্রপ টুলের আরেকটা ইউজ হচ্ছে, আপনারা যদি যতটুকু ক্রপ করতে চান সেটা যদি এইভাবে ড্র্যাগ করেন, ঠিক আছে, টেনে ধরে ড্র্যাগ করেন, সেক্ষেত্রেও কি হবে, ক্রপটা হবে। বুঝছি? আর এইভাবে আপনারা মুভ করে এই জিনিসটা মিডিলে অথবা কোনো কিছুতে নিয়ে আসতে পারেন। তো শিফট আর অল ধরে মানে এক্সপেক্ট রেশিও ঠিক রেখে আমরা করতে পারি। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ড্র্যাগ করেও ক্রপটা করতে পারি। কিন্তু যেটা আরেকটা ব্যাপার যে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কোনো ইমেজ ছাড়ি, ঠিক আছে, সেগুলা কিন্তু এক একটা মাপ থাকে, এটা কি জানি? আচ্ছা, তো আমরা তো এই ইনস্টাগ্রামে আসার ব্যাপারটা হচ্ছে যে আমরা ইনস্টাগ্রামে যে ইমেজগুলো ছাড়ি, মানে যেগুলা
আপলোড দেই সেগুলোর একটা এক্সপেক্ট রেশিও থাকে, সেটা হচ্ছে 1:1। এটা কি জানি? আচ্ছা 1:1 বুঝতে পারছি। তো আমরা এই 1:1 কিভাবে করব? আমরা জাস্ট এই রেশিওতে যদি ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন পাবো, বুঝতে পারছি। তো এই জায়গা থেকে আমরা স্কোয়ার শেপ 1:1 করে নিয়ে আমরা কি করতে পারি, যদি কখন ইনস্টাগ্রামে কোনো ছবি আপলোড দেই সেক্ষেত্রে সেইভাবে আমরা ক্রপটা করে নিতে পারি। তো 1:1 যখন এক্সপেক্ট রেশিও আমরা করে দিব, মানে অ্যাসাইন বলে এটাকে, অ্যাসাইন বলতে ডিক্লেয়ার করে দিব, তো সেক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে আমরা কিচ্ছু না, শিফট অল কিচ্ছু টিপতে হবে না। যদি আমরা করি তাহলে এটা সবসময় লকই থাকবে, বুঝছি? আমাদের যেটা আছে সেটা সবসময় লক থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জায়গায় আপনার ইচ্ছা করলে আপনারা ম্যানুয়ালি বসাতে পারেন, যে 5:4 অথবা 5:8 এরকম যে কোনো একটা বসায় করতে পারেন। আবার এই জায়গায় যদি ক্লিয়ার করে দেন কোনো এক্সপেক্ট রেশিও থাকবে না, সেক্ষেত্রে আপনারা এই যে সুন্দর মতো ফ্রি ফর্ম আর কি, যেটা ক্রপ টুল, সেটাকে ফ্রি ফর্ম ক্রপ টুল ইচ্ছা করে আপনারা এইভাবে ঠিক করে নিতে পারেন। এই অপশনগুলো আছে। এখন হচ্ছে আপনার সাপোজ যেটা মানে দরকার হয় সব থেকে বেশি, সেটা হচ্ছে যে আপনারা যদি অল্ট প্রেস করে কোনো একটা মানে সাইডের হ্যান্ডেল, অবশ্যই কর্নার না, সাইডের হ্যান্ডেল যদি আপনারা অল্ট প্রেস করে মানে ছোট করেন তাহলে কি দেখবেন, দুই সাইড থেকে সমানভাবে এটা ছোট হবে। হচ্ছে বুঝতে পারছি ব্যাপারটা? তো এইটা কখন কাজে লাগে? এটা কাজে লাগার জন্য আমি আরেকটা ইমেজ ওপেন করি, একটু দেখি আছে কিনা সেই ইমেজটা। আচ্ছা হ্যাঁ আছে। তো এই মডেলটাকে একটু দেখি, যে তিনি হচ্ছে একটা মানে মোটামুটি সেন্টার আছে, তাই না? তো আমরা যদি ক্রপ টুল ইউজ করে অল্ট প্রেস করে যদি দুই পাশ থেকে এটা ছোট করি, সেক্ষেত্রে যেটা দেখবো সেটা হচ্ছে তিনি কিন্তু মিডিলে আছে, আর আমার ফোকাসটা মিডিলে চলে আসলো, বুঝতে পারলাম? তো অল্ট প্রেসের অবশ্যই সুবিধা আছে, তো আমরা একটু এটা মাথায় রাখবো, অল্ট প্রেস করলে আমরা দুই সাইড থেকে জিনিসটা ছোট বড় করতে পারি। আচ্ছা, তো এইটার পরে আরেকটা ব্যাপার, যে আমরা সাপোজ ইমেজটা ছোট বড় করলাম, সমস্যা নাই, করার পরে আমরা এরকম মুভ করতে পারবো, ঠিক আছে? মুভ করে আমরা আমাদের সাবজেক্টের কাছে নিয়ে আসতে পারবো যেটা চাচ্ছি। আচ্ছা, তো ছোট করে এখানে রাখলাম। তো রাখার পরে যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে, আমরা যদি এখন ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমি সকালে দেখাইছিলাম, তো সেজন্য অনেক সেটিং উল্টাপাল্টা হয়ে আছে। তো বাই ডিফল্ট এমন থাকবে, ঠিক আছে? হ্যাঁ এমন থাকবে। তো ঠিক আছে, তো এখন যদি আমরা দেখি এই হ্যান্ডেলে যদি বাইরে আসি তাহলে আমরা কি পাচ্ছি, রোটেটের একটা অপশন পাচ্ছি, দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এইভাবে রোটেট করি, যে কোনো ভাবে যদি রোটেট করি তাহলে ইমেজটা রোটেট হবে। তবে একটা ব্যাপার, এটা টেকনিক্যাল ব্যাপার, এটি তো মনে রাখবো। ব্যাপারটা হচ্ছে আমরা কোনো ইমেজ একবারে বেশি রোটেট করব না, আমরা কোনো ইমেজ একবারের বেশি রোটেট করব না। তো কারণটা কি? কারণটা হচ্ছে এই জন্য আমরা ফার্স্টে ইমেজ সাইজ এন্ড রেজুলেশন জিনিসটা কভার করলাম, যে আমরা যে পিক্সেল জিনিসটা যে মানে ফার্স্টে যে দেখলাম পিকচার এলিমেন্ট যেটাকে পিক্সেল বলে, সেটা সবসময় কি স্কোয়ার আকারে থাকে, তাই না? তো স্কোয়ার কি কখনো ঘোরা সম্ভব? স্কোয়ারকে কখনো রোটেট সম্ভব স্কোয়ারের? তো যদি আমরা রোটেট করি কোনো ইমেজ তাহলে যেটা হবে সেটা কি, ফটোশপ যেটা করবে সেটা হচ্ছে রিস্যাম্পল করবে, প্রত্যেকটা পিক্সেল নতুন করে তিনি ক্যালকুলেশন করে বসাবে। ফটোশপ বুঝছি আমাদের জন্য নতুন করে ক্যালকুলেশন করে বসাবে। তো আমরা যদি কয়েকবার করি তাহলে যেটা হবে, আমাদের ইমেজের যে কোয়ালিটিটা লস হয়ে যাবে। তো সেজন্য আমরা যখন কখনো যদি রোটেট করি, রোটেট করার প্রয়োজন পড়তে পারে, আপনারা বেশি বেশি ইমেজ তুলবেন, দেখবেন যে বেশিরভাগ ইমেজে কি হয়, রোটেট করার প্রয়োজন পড়ে। তো রোটেট যদি করিও এমন ভাবে করব যেন একবারের বেশি সেটা প্রয়োজন না হয় রোটেট করার, বুঝছি ব্যাপারটা? একটু মাথায় রাখবো এই জিনিসটা। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এইভাবে রোটেট করতে পারি। তো ভাই রোটেটটা কিভাবে করলেন একটু? আচ্ছা এই দেখেন, আমি ক্রপ টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আমার এটাকে বলা হয় ক্যানভাস, ঠিক আছে? ক্যানভাসে ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি বাইরে যাই, এই যে বাউন্ডিং বক্স বলে এটাকে, বাউন্ডিং বক্সের বাইরে যাই, তাহলে আমার পয়েন্টারটার দিকে একটু নোটিস করেন, ঠিক আছে? এইটা রোটেটের মতো একটা সাইন দেখাচ্ছে। তো এখন যদি আমি ডানে বাই রোটেট করি তাহলে আমি রোটেটটা পাচ্ছি, মানে রোটেশন অপশনটা পাচ্ছি। আর দেখেন, যদি আমি এই জিনিসটা রোটেট করে উল্টা করে দিলাম, আমার এখানে থাম্বনেলটা উল্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছি? জি।
তার মানে এটা হচ্ছে পার্মানেন্ট আমার রোটেট হচ্ছে, আর ওটাতে যে আমরা রোটেটটা করতেছি ওটা জাস্ট একটা ডেমো, ঠিক আছে, ওটা ও আসলে হচ্ছে না। পার্মানেন্টলি রোটেট হইতো না এর আগের ক্লাসে দেখলাম। হ্যাঁ, জাস্ট আমরা ডেমোটা দেখতাম এই। তো এতটুকু তো ক্লিয়ার, তাই না? তো সেজন্য আপনারা যদি একবার ক্রপ করে ফেলেন কোন ইমেজ, তো সেটা যদি আবার ব্যাক করতে চান, সাপোজ একটু দেখি, হ্যাঁ আমি শিফট রোল দিয়ে চারপাশে একটু বাড়াই দিলাম, তো কি হয়ে যাচ্ছে আমার, তো এবার ইন্টার দিই তাহলে একটু ব্যাপারটা বুঝি। তো কি হয়ে যাচ্ছে আমার, চারপাশে চেকার বোর্ড দেখতে পাচ্ছি, এটাকে কি বলা হয়? চেকার বোর্ড। চেকার বোর্ড। আমি কি আমার ইমেজটার ব্যাক পাচ্ছি? তো এইটা ব্যাক পাওয়ার ওয়ে কি সেটা একটু দেখবো, ঠিক আছে? তো আমরা যখন ক্রপ করব, ক্রপ করার সময় একটা অপশন আছে যেটা হচ্ছে ডিলিট ক্রপ পিক্সেল উপরে, ঠিক আছে, এটা অফ করে নিব। এটা অন থাকে বাই ডিফল্ট, তো এটা কি করব, অফ করে নেব। তো অফ করে যখন আমরা ক্রপ করব, সাপোজ ক্রপ করে ফেলি ধূপধাপ, হ্যাঁ ক্রপ করে ফেলে যদি আমরা এন্টার প্রেস করি, তো আমাদের তো ক্রপ হয়ে গেছে, তাই না? কিন্তু যদি আমরা আবার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি ব্যাপারটা, আমরা আমাদের আগের পজিশনে ফিরে যেতে পারবো। তো এটা সব থেকে একটা মানে মানে ভালো হবে যে আপনারা যদি এই ডিলিট ক্রপ পিক্সেলটা অফ করেন। তো যেখানে ছিলাম, হ্যাঁ আমরা ক্রপ করার সময় ডিলিট ক্রপ পিক্সেল যেটা আছে অপশন মানে চেক বক্স আছে সেটা অফ করে নিব। তাহলে যেটা হবে, আমরা যখনই ক্রপ করি না কেন, যেখানেই ক্রপ করি সেটা আমরা কি করতে পারবো, যখন ইচ্ছা তখন অ্যাক্সেস করতে পারবো ওখানে, বুঝতে পারছি? মানে আগের পজিশনে মানে আগের পজিশন আর কি ব্যাক করতে পারবো, বুঝছি কথাটা? তো এই হচ্ছে আমাদের ডিলিট ক্রপ পিক্সেল, মানে আমরা করতে পারি। তো ক্রপের আরেকটা খুব পপুলার ইউজ আছে, সেটা হচ্ছে যে যে কোনো ইমেজ আমরা যখন চালু করি, তো এটা স্ট্রেট করার ক্ষেত্রে, বুঝছি, এটা স্ট্রেট করার ক্ষেত্রে ক্রপের অনেক ব্যবহার আছে। তো সাপোজ আমরা এই ইমেজটা যদি দেখি, তো এই ইমেজটা কি সমস্যাটা কি একটু বলেন তো, ইমেজটাতে কি কোনো প্রবলেম আছে? তো আমাদের যেটা হরাইজন্টাল লাইন, তো হরাইজনটা সোজা না, তার মানে হচ্ছে হরাইজন যদি স্ট্রেট না থাকে তাহলে ইমেজটা আমার স্ট্রেট না। তো স্ট্রেট করার জন্য আমাদের কি করতে হয়, আমাদের ক্রপ টুলে অপশন আছে। প্রথম যেটা ওয়ে সেটা কি, আমরা ক্রপ টুল সিলেক্ট করে একটা ক্লিক করে বাইরে যাব, মানে বাইরে যাব বলতে ইয়েতে যাব, ঠিক আছে, এই যে বাউন্ডিং বক্সের বাইরে। তো যে যদি রোটেট করি তাহলে কি দেখতে পাচ্ছি, গাইড দেখতে পাচ্ছি, তাই না? মানে এটাকে গাইড বলে, যে রুলার দেখতেছি না অনেকগুলো টানা টানা, এটাকে কি বলা হয়, গাইড বলে, ঠিক আছে? তো গাইড, আচ্ছা স্ক্রিনে কেউ দাগ না দেই। তো গাইড দেখে আমরা কি করতে পারি, একদম স্ট্রেট লাইনটা মানে হরাইজনের সাথে যেটা হচ্ছে পারপেন্ডিকুলার মানে সমান্তরাল, হ্যাঁ সেটা করে দিতে পারি। করে দিয়ে যদি ওকে দেই মানে ইন্টারফেস করি, তাহলে দেখি আমার ইমেজটা আগের থেকে কি হলো, স্ট্রেট হয়ে গেল। আমি পার্সোনালি এই মেথডটা কাউকে রিকমেন্ড করি না। আমরা যখন ক্রপ টুল সিলেক্ট করব, তো সিলেক্ট করার পরে উপরে একটু খেয়াল করি, হ্যাঁ স্ট্রেটেন বলে একটা কথা আছে, দেখতে পাচ্ছি স্ট্রেটেন। তো স্ট্রেটেনে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের পয়েন্টারটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, প্লাসের মতো একটা সাইন আসলে পাশে পাশে কিছু একটা। তো এটার কাজ কি, আমরা জাস্ট আমাদের যে হরাইজন যেটা মনে হচ্ছে যেটা সোজা করা প্রয়োজন, ঠিক আছে, তো এইখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে এই পজিশনে নিয়ে যাবে। নিয়ে যে জাস্ট কিচ্ছু না, যদি ছেড়ে দেই আমার ইমেজটা কি হয়ে গেল, ইন্টার দিয়ে দিলাম, ইমেজটা কি হয়ে গেল, স্ট্রেট হয়ে গেল। একদম সোজা হয়ে গেছে। বুঝতে পারছি ব্যাপারটা? জি ভাই। তো এটা আপনারা ইউজ করতে পারেন। তবে আরেকটা আমি জাস্ট মানে এটার শর্টকাটটা একটু বলে দিচ্ছি, হইতে পারে অনেক হেল্পফুল হইতে পারে আপনাদের। আপনারা ক্রপ টুল থাকা অবস্থায় স্ট্রেটেন এই জায়গায় ক্লিক না করে জাস্ট কন্ট্রোল কি প্রেস করবেন, ঠিক আছে? কি করবেন, কন্ট্রোল কি প্রেস করবেন, তাহলে আপনারা স্ট্রেটেনে অ্যাক্সেসটা পাবেন। এই যে কন্ট্রোল কি প্রেস করলাম, তাহলে কি হবে, আপনারা স্ট্রেটেন যেটা আছে সেটার অ্যাক্সেসটা পেয়ে যাবেন। তো আমরা কন্ট্রোল কি প্রেস করে জাস্ট যদি টেনে নিয়ে যাই, তো সেক্ষেত্রে আমাদের স্ট্রেট হয়ে গেল। তো এই ক্ষেত্রে একটু প্রবলেম কি, আমাদের চেকার বোর্ডটা একটু বের হয়ে গেছে, ঠিক আছে? তো এই জন্য আমরা একটু আমাদের মানে যে ইটা আছে হালকা একটু মডিফাই করে নিলাম, হ্যাঁ যেন চেকার বোর্ড না দেখা যায়, ইন্টার দিয়ে দিলাম, হয়ে গেল আমার। জি ভাই। আচ্ছা, তো এরপরে আরেকটা মেথড দেখাবো, এটা হচ্ছে একটা সিক্রেট মেথড। তো বেশিরভাগ মানুষ যেটা বলে, আমি ফেস করছি,
যদি বলা হয় ভাই এই আইড্রপারের মধ্যে যে টুল গুলো আছে এগুলোর কাজ কি, এগুলোর কোনো কাজ নেই, এমনি দিয়ে রাখছে, ঠিক আছে। তো এমনি এমনি তো কোনো কিছু দেয় না, হইতে পারে আপনি জানেন না, এইটা বলেন আমি জানি না, তো এমনি এমনি কেন দিবি। তো তার মধ্যে একটা টুল আছে যেটাকে বলা হয় রুলার টুল, ঠিক আছে, কি বলা হয়, রুলার টুল। তো রুলার টুলের ব্যবহারটা আজকে একটু দেখি। তো আমরা স্ট্রেটেন টুলের যে মানে একটা উইক পয়েন্ট ছিল, এটা কিন্তু ধরতে পারছি, জি সেকেন্ড টাইম আর মডিফাই করতে পারি না, কিন্তু আমাদের রুলার টুলের যে সুবিধা সেটা একটু দেখি। আমরা টানলাম, টেনে ছেড়ে দিলাম, কিছু হলো? কিছু হয়নি। তার মানে কি আমরা এটা মডিফাই করার অপশনটা পাচ্ছি, আমরা জুম করে সুন্দর মতো পজিশন, একদম পজিশনটা ঠিক করতে পারি। এই সুবিধাটা আমাদের কে দেয়? একমাত্র রুলার টুল দেয়, ঠিক আছে। রুলার টুল কোথায় থাকে? রুলার টুল আই ড্রপারের ভিতরে থাকে, ঠিক আছে, আই ড্রপারের ভিতরে। তো নর্মালি রুলার টুল পাওয়াটাই একটা টাফ জিনিস। তো এখন যদি স্ট্রেটের উপরে ক্লিক করি তাহলে কি হয়ে গেল? স্ট্রেট হয়ে গেল। তো এখন আমরা কি করতে পারি, যেগুলো চেকার বোর্ডটা বের হয়ে আছে ওটা আমরা সুন্দর মতো ক্রপ করে দিই। শেষ। এইভাবে আমরা রুলার টুলটা ইউজ করতে পারি, বুঝতে পারছি? তো আমি অবশ্যই সাজেস্ট করব, আপনাদের ব্যাপার, আপনারা কোনটা ইউজ করবেন, রুলার টুলটা মানে ইউজ করে একটু ট্রাই করবেন, কারণ মানে দেখতে তো পারলেন। এই ইমেজের ক্ষেত্রে আমাদের যখন চেকার বোর্ডটা বের হয়ে গেল, আমরা কি করলাম, আমরা ইমেজটা ক্রপ করে দিলাম। কিন্তু এমন অনেক মানে আসবে, মানে এমন অনেক আপনারা মানে মোমেন্ট ফেস করবেন যখন আপনাদের চেকার বোর্ডটা মানে ক্রপ করলে আমাদের সাবজেক্টটার মানে সমস্যা হয়ে যায়। সাপোজ এই ইমেজটার ক্ষেত্রে একটা শার্ক দেখতে পাচ্ছি, তাই না, মানে আঙুর আর কি। তো আমরা দেখতে পাচ্ছি এটা স্ট্রেট নাই। স্ট্রেট করার জন্য যেটা করতে পারি, কি করতে পারি, আপনার ইচ্ছা, আপনি কোনটা ইউজ করতে পারেন। আপনি ক্রপ টুলে যে স্ট্রেটেন টুল ইউজ করতে পারেন, সমস্যা নাই। আবার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে রুলার টুল ইউজ করতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি রুলার টুল সবসময় ইউজ করার জন্য প্রিফার করি। তো মোটামুটি মিডিল রুলার টুল যেটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল ডি ডিসপ্লে। তো আমি এর মাথার থেকে নিয়ে তার লেজের কাছে নিয়ে গেলাম, লেজের কাছে নিয়ে ছেড়ে দিলাম। তো এই হচ্ছে আমার মোটামুটি ঠিক আছে। তো এবার আমরা যদি স্ট্রেটেন লেয়ারে ক্লিক করি, তো এটা কি হয়ে গেল, আমার লেয়ারটা স্ট্রেট হয়ে গেল, তাই তো। কিন্তু হওয়ার পরে যে প্রবলেমটা দেখতেছি যে আশেপাশে যে চেকার বোর্ডটা বের হয়ে গেছে। তো সমস্যা নেই, আমরা ক্রপ তুলে যাই, ক্রপ তুলে যেয়ে সিলেক্ট করে এই মাথাটা একটু উপরে তুলে দিই, যেন উপরের দিকে না কিছু দেখা যায়। মোটামুটি তুললাম, আর অল্ট প্রেস করে দুই পাশ থেকে একটা ছোট করে, একটু ছোট করে, ছোট করে ওদের ওকে দিই। তো আমাদের মোটামুটি উপরে সমস্যা নাই, সমস্যা হচ্ছে নিচে, তাই না। নিচে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি, নিচে আমাদের চেকার বোর্ডটা বের হয়ে গেছে। তো এই প্রবলেমটা আমরা এখন সলভ করব। তো এখন একটা মেথড দেখাচ্ছি, সমস্যা নাই, কিন্তু এইটাতে আমরা ইন ফিউচারে অনেকবার ভিজিট করব। তো সমস্যা নেই, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আস্তে আস্তে, যে আমরা আমাদের এই চেকার বোর্ড যেটা আছে এটা ফিল করে দিব। তো ফিল করার জন্য যেটা করতে হবে, আগে হচ্ছে এতটুকু অংশ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো সিলেকশন টুল অনেকগুলা ফটোশপে আছে, অনেকগুলা সিলেকশন টুল আছে। আমরা কোর্সে টোটালটা কমপ্লিট না করতে পারলেও মোটামুটি এমন একটা পর্যায়ে যাবো যেন আপনাদের সিলেকশন করতে কোনো প্রবলেম না হয়। তো ঠিক আছে। তো এখন আমরা ল্যাসো টুল থেকে পলিগনাল ল্যাস ইউজ করব এইটুকু সিলেক্ট করার জন্য। তো পলিগনাল ল্যাসোর কাজ কি, এটা হচ্ছে জিওমেট্রিক শেপ, ঠিক আছে। আমরা ক্লিক করতেছি, একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। ভবিষ্যতে আমরা এগুলো নিয়ে অনেক কাজ করবো, তো সমস্যা নেই। তো লেজ সিলেক্ট করব না, লেজের নিচে সিলেক্ট করব, কারণ কারণ আছে। যদি আমরা সিলেক্ট করে ফেলি লেজ, তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা হবে। আমরা সিলেক্ট করে এটা হচ্ছে ক্লোজ করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এখন যে নিচের অংশটা আমরা সিলেক্ট করলাম, তাই না। তো সিলেক্ট করার পরে আমরা কি করব, এডিট থেকে ফিলে যাব অথবা শিফট F5 প্রেস করব। এটা হচ্ছে ফটোশপের মানে করা, মানে ফটোশপের দেয়া শর্টকাট, সমস্যা নেই। এডিট থেকে ফিল অথবা শিফট F5, ঠিক আছে। এটাতে যদি যাই তাহলে তাহলে এমন একটা ডায়লগ বক্স আমাদের ওপেন হবে। তো আমরা যেটাই থাকুক এই জায়গাতে কন্টেন্ট অ্যাওয়ার্ড যে মানে আছে অপশনটা, এটা সিলেক্ট করব, ঠিক আছে। কি অপশন সিলেক্ট করব, কন্টেন্ট অ্যাওয়ার্ড যেটা আছে সেটা সিলেক্ট করব, তার সাথে সাথে কালার অ্যাডাপ্টেশনটা অন করে দিব, আর বাদ বাকি যা আছে তাই, কিছু করব না, বুঝতে পারছি। জি তো কিছু না করে যদি ওকে দেই তাহলে কি হবে, একটু ওয়েট করি, তাহলে একটু দেখতে পাবেন। তো ডিসিলেক্ট করবো জি কিভাবে, সিলেকশন থেকে যে ডিসিলেক্ট,
সিলেক্টর থেকে ডিসিলেক্ট, অথবা কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। এখানে লেখা আছে, সমস্যা নেই, এই যে দেখেন কন্ট্রোল ডি, ডিসিলেক্ট কন্ট্রোল ডি। তো এইভাবে আমরা কি বুঝছি ভাই। করতে পারি, এইভাবে আমরা আমাদের যদি এরকম এইভাবে চেকার বোর্ড বের হয়ে থাকে ঠিক করতে পারি। কিন্তু এখানে একটা কথা আছে, সব ইমেজের ক্ষেত্রে এটা কাজ করবে না, মানে ভালো রেজাল্ট দিবে না, বুঝতে পারছি? কারণ একটা জিনিস মাথায় রাখবো, অটোমেটিক যেটাই হোক না কেন, যদি অটোমেটিক্যালি সবকিছু হইতো তাহলে তো আমরা সবাই সবকিছু পারতাম। অটোমেটিক অবশ্যই অনেক, মানে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এটা নিয়ে অনেক কাজ হচ্ছে, তারা অনেক ইমপ্রুভ করছে, কিন্তু এতটা ইমপ্রুভ করে না সবসময় আমরা ভালো রেজাল্ট পাবো। তো ক্ষেত্র বিশেষে অনেক প্রবলেম হবে। তো যদি এমন প্রবলেম ফেস করি ভবিষ্যতে আমরা দেখবো, তো আমরা ম্যানুয়ালিও শিখবো যে ম্যানুয়ালি কিভাবে করে এগুলা। আচ্ছা, তো এটাতে আর কোনো প্রবলেম আছে? না ভাই। আচ্ছা, এরপরে আমরা দেখি, এরপরে আমরা দেখব যে আরেকটা টাইপের ক্রপ আমরা নরমালি ইউজ করে থাকি। তো সেটাকে বলা হয় পার্সপেক্টিভ ক্রপ, ঠিক আছে? সেটাকে কি বলা হয়? পার্সপেক্টিভ ক্রপ। তো এই ইমেজটা একটু খেয়াল করি, এই ইমেজটা একটু খেয়াল করি যে এই ইমেজের যে মানে মানে আমাদের যে মানে পোস্টার অথবা যেটাই হোক কোন একটা ডিজাইন ভিতরে, তো সাপোজ আমরা যাচ্ছি ওইটা শুধু ক্রপ করতে, সেই জন্য আমরা আমাদের স্পেশাল একটা ক্রপে যাব। তো এটাকে বলে পার্সপেক্টিভ ক্রপ। তো এটার অনেক ইউজ আছে, বুঝছি? মানে আমরা যদি প্র্যাকটিক্যালি ক্রপ ইউজ করতে যাই তো পার্সপেক্টিভ ক্রপের অনেক ব্যবহার পাই। তো এইটা ছাড়াও আরেকটা ক্রপ আছে, তো এইটা হচ্ছে অ্যাডভান্স ক্রপ, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডভান্স ক্রপ। এটা যদি টাইম থাকে আমি দেখাবো ইন ফিউচারে, যদি টাইম থাকে আমি দেখাবো, তো না দেখানোর পসিবিলিটি বেশি। তো আমরা যদি ক্রপের মধ্যে যাই, ঠিক আছে, আমরা যদি ক্রপের মধ্যে যাই তাহলে কি পাবো? পার্সপেক্টিভ ক্রপ টুল পাবো, ঠিক আছে? তো আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে নরমালি ক্রপে গেলে আমাদের তো একটা বাউন্ডিং বক্স দেখাতো চারপাশে, কিন্তু আমরা যখন পার্সপেক্টিভ ক্রপে গেলাম তখন আমাদের কিছুই দেখাচ্ছে না। তো এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে আমরা যতটুকু ক্রপ করতে চাচ্ছি ততটুকু আমরা সিলেক্ট করবো ফার্স্টে। তো সিলেক্ট করার পরে দেখতেছি এটা তো ঠিক নাই, তাই না? এটা হচ্ছে স্কোয়ার শেপে আসছে, নরমালি যে স্ট্যান্ডার্ড ক্রপ যেটা সেইভাবে এটা আসছে। আর আরেকটা যেটা পার্থক্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভেতরে মানে ক্রপের ভেতরে আমরা গ্রেড দেখতে পাচ্ছি, তাই না? ছোট ছোট, মানে স্ক্রিনে কি বোঝা যাচ্ছে এই জিনিসটা? জি, বোঝা যাচ্ছে। যে ছোট ছোট অনেকগুলা গ্রেড দেখতে পাচ্ছি। জি ভাই। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এটাকে বলা হয় হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ। তো এমন যদি পার্সপেক্টিভ টাইপের কোনো প্রবলেম থাকে, তো এই ক্ষেত্রে আমরা নরমালি এই মানে বেশিরভাগ ক্ষেত্রে পার্সপেক্টিভ ক্রপ টুলটি ইউজ করি, কিন্তু যদি কমপ্লিকেটেড কেস হয়, তো একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। সাপোজ আপনি দাঁড়ায় আছেন, হ্যাঁ, ভিউটা একটু কথাটা ভাবেন, দাঁড়ায় আছেন, তো আপনার টেবিলে একটা গ্লাস আছে। টেবিলটা কেমন? কাঠের টেবিল, মানে কেমন কাঠের টেবিল? মিডিলে মিডিলে ফাঁকা, বুঝছি, মিডিলে মিডিলে গ্যাপ আছে, এমন কাঠের টেবিল। টেবিলে যদি একটা গ্লাস থাকে, এখন আপনি গ্লাসটা রিমুভ করবেন অথবা গ্লাসটা আপনি ক্রপ করবেন, বুঝতে পারছি? তো এই টাইপের কেসে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট, মানে ভ্যানিশিং পয়েন্ট একটা আছে, ফিল্টার আছে, তো ভ্যানিশিং ফিল্টার ইউজ করা হয়। তো মোটামুটি অত কমপ্লিকেটেড কেস নরমালি আসে না। তো যেটা দেখতেছিলাম এটা একটু দেখি, আমরা এখন দেখতেছিলাম কি পার্সপেক্টিভ ক্রপ, তাই না? তো পার্সপেক্টিভ ক্রপের সুবিধাটা কি, যে আমরা মানে মানে অপশনটা দেওয়ার পরে টানার পরে যে কোনো একটা পয়েন্ট ধরে ধরে মডিফাই করতে পারবো, বুঝতে পারছি? জি। এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ ক্রপের সুবিধা, ধরে ধরে আমরা মডিফাই করতে পারবো। তো ঠিক আছে, আমরা জুম করে সুন্দর মতো পজিশনে বসানোর পরে এটা ঠিকই আছে, আর একটু আমরা সরাইতে পারি। জুম করে সুন্দর মতো পজিশনে বসানোর পরে মাঝে মাঝে খেলা হয় ভাই। না ভাইয়া খেলি না, তাহলে তো ভালো। আচ্ছা, একটা কাহিনী বলতেছি কিছুক্ষণ পরে। রেগুলার খেলি ভাই। হ্যাঁ, এই তো এক দুজন থাকার কথা। তো যেটাই হোক, জুম করে বসানোর পরে আমরা যদি ওকে দিয়ে দেই তাহলে কি দেখতে পাচ্ছি? হয়ে গেল, তাই না? তো এইভাবে আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলটি ইউজ করতে পারি। তো এটা অনেক সুন্দর একটা জিনিস। তো আর একটা ব্যাপার যেটা
বলার দরকার, তো মাঝে মধ্যে আপনাদের হেল্প লাগতে পারে। যে আপনারা যদি গ্রেডটা না দেখতে চান, ভেতরে যে লাইনগুলো আছে এগুলো যদি না দেখতে চান, তাহলে এই যে শো গ্রেডটা অফ করে দিবেন। হ্যাঁ, তাহলে আপনারা গ্রেডটা মানে আর দেখতে হবে না। এখন আপনার ব্যাপার, আপনি কি করবেন, জাস্ট আমি বললাম অপশনটা এখানে আছে। আচ্ছা, তো এই পর্যন্ত ঠিক আছে। এখন আসি যে কিছুদিন আগে অপশনটা ছিল না, এটা ফটোশপে নতুন আসছে, ঠিক আছে। যে আমরা এট এ টাইম যখন ক্রপ করব, তো ক্রপ মানে যে ছোটই করব তা না, আমরা চাইলে বড় করতে পারি। মানে আপডেট ভার্সনে ফটোশপে সেটা কি, সেটা হচ্ছে আমরা যখন ক্রপ করব, যে ক্রপ টুলে গেলাম, ক্রপ টুলে যদি ক্রপ করি, তো ক্রপ মানে যে ছোট করবো তা না, আমরা বড় করতে পারি। সাপোজ আমরা এই এটা বড় করে দিলাম, উপরে বড় করে দিলাম, নিচে বড় করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা ইমেজটি স্ট্রেট করি আগে। তো আমরা আইড্রপারে যাব, আইড্রপার থেকে রুলার টুলটা সিলেক্ট করি, আইড্রপার থেকে রুলার। তো সিলেক্ট করে আমরা গ্রাউন্ডটা মোটামুটি দেখি, এই মোটামুটি দেখে আমরা ইন্টার দিয়ে দেই। তো ইন্টার না দিয়ে আমি স্ট্রেট লেয়ার এখানে দিয়ে দেই, তাহলে আমাদের ইমেজটা মোটামুটি স্ট্রেট হয়ে গেল। তো হওয়ার পরে আমরা কি করব, আমরা একটু ক্রপ করে দিই। ক্রপ টুলে গেলাম, ক্রপ টুলে যে সিলেক্ট করে ক্রপ করে দিই। তো তারপরে আমি একটা জিনিস দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে, আর এটা অনেক ইউজফুল, ইউজ করতে পারবেন। তো মোটামুটি হ্যাঁ ঠিক আছে। এখন আমি ইন্টার দিয়ে দিলাম, মানে সাইজটা ছোট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটাকে বড় করতে পারি। তো বড় করার ক্ষেত্রে আমরা যেটা করব, ফার্স্টে আগে ক্রপটা মানে ডিলিট ক্রপ পিক্সেল দিয়ে ক্রপ করে নিই, যেন আশেপাশে কিছু না থাকে। তো এরবার কি করব, এবার আমরা সিলেক্ট করে ডিলিট ক্রপ পিক্সেলটা অফ করে দিয়ে কন্টেন্ট অথবা অনই থাকবে, সমস্যা নেই। কন্টেন্ট নেওয়ার একটা চেক বক্স আছে না পাশে, এটা যদি অন করে আমরা দুই পাশে বড় করি, ঠিক আছে। ফার্স্টে কিছু বুঝবো না, ঠিক আছে। আমরা একটু ব্যাক করি, ব্যাক করে বড় করলাম, বড় করে আমরা যদি ওকে দিয়ে দেই, লোডিং হচ্ছে, একটু পরে আমরা রেজাল্টটা দেখতে পাবো। তার সাথে সাথে আমার যে গ্যাপগুলো ছিল, গ্যাপগুলো ফিল আপ হয়ে গেছে, তাই না? অনেক সুন্দরভাবে ফিল আপ হয়েছে, মানে দেখে বোঝা যাচ্ছে না যে আসলে এখানে আগে গ্যাপ ছিল। তো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা ক্রপ টুল ইউজ করতে পারি, বুঝছি। আমাদের এই যে জুম আইডিতে মানে প্রবেশ করার জন্য আমাকে আজকে একটা এসএমএস পাইছিলাম। তো আমি ওই এসএমএস এ মানে ঢোকার পরে যে পাসওয়ার্ড আইডি দিয়েছে, মানে আপনার এই কোর্সটার নয় আর কি। প্রথম দিকে আমি বুঝতে পারতেছিলাম না, বলতেছে যে তো আমরা ক্রপের মধ্যে আরেকটা অপশন পাই, এটা নরমালি তেমন কেউ মানে খেয়াল করি না, সেটা একটু যদি খেয়াল করি, যে উপরের অপশন আছে কিছু, এই যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বাই ডিফল্ট থাকে রুল অফ থার্ডস, বাই ডিফল্ট থাকে রুল অফ থার্ডস। তো এটা ফটোগ্রাফির ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ হয়। আমরা এখানে যেহেতু ডিজাইনিং শিখতেছি, তো সেক্ষেত্রে অপশনগুলা না দেখলেও মানে কাজ নাই, তো একটু দেখি। তো রুল অফ থার্ডস হচ্ছে ফটোগ্রাফির ক্ষেত্রে ইউজ হয়, তো ডিজাইনিং এর ক্ষেত্রে ইউজ হয় অবশ্যই। যে রুল অফ থার্ডসটা কি, আমাদের যে ইন্টারসেক্ট পয়েন্ট আছে না এখানে চারটা, জি এই জায়গায় আমি যদি আমার সাবজেক্টটা রাখি, সেক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে আমাদের মানে ইমেজটা সুন্দর হয়, বুঝতে পারছি। মানে নরমালি আমরা যারা ছবি তুলি যেটা করি, সবসময় আমার ফ্রেমের মধ্যে নিয়ে আসি, তাই না ইমেজটা। কিন্তু আমরা যদি এই মানে সচরাচর এই রুলস ইউজ না করে একটু ব্যতিক্রম ইউজ করি, সেক্ষেত্রে আমার কি হয়, ইমেজটা সুন্দর হয়। তো এই ক্ষেত্রে আমার ক্রপটা বেশি বাইরে বের হয়ে গেছে, আমরা একটু ছোট করি, ছোট করে এই মডেলটাকে আমরা এই উঁচু করে এই জায়গায় নিয়ে যেতে পারি, নিয়ে যে কন্টেন্ট নেওয়ার চেক বক্স অন আছে। কিন্তু এই জায়গাটা ব্যাপার হচ্ছে, আমি যদি ক্লিক করিও সেক্ষেত্রে একটু লোডিং নিচ্ছে, একটু টাইম নিচ্ছে, একটু ওয়েট করি। দেখতে পেলাম যে এই যে সমস্যাটা, এটা দেখার জন্যই বললাম। এই যে দেখতে পাচ্ছি মডেলের অবস্থাটা কি হয়ে গেল। জি ভাই। তো এই প্রবলেমটা কখন হয়, আমি ফার্স্টে বলছিলাম একটা কথা, যে যখনই যেটা করি না কেন, এই অটোমেটিক যেটা হবে সেটা কখনো পারফেক্ট রেজাল্ট দিবে না, ঠিক আছে। মানে ঠিক আছে, অনেক সময় দিবে, কিন্তু সব সময় পারফেক্ট রেজাল্টটা দেয় না।
তো সেজন্য আমরা অনেক সময় ম্যানুয়ালি ইউজ করে থাকি। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এখানে রুল অফ থার্ডস ইউজ করতে পারি। আর গ্রেড আমরা ইউজ করি হচ্ছে করার জন্য, ওই যে আমরা তো বললাম তো যে আমরা ইমেজটা স্ট্রেটেন করার জন্য গ্রেড সিস্টেমটা ইউজ করে থাকি, ঠিক আছে। তারপর ডায়াগোনাল যেটা আছে, ডায়াগোনাল ইউজ হয় হচ্ছে ধরেন আপনার সাবজেক্ট, আপনার যেটা সাবজেক্ট আপনি ফোকাস করতে যাচ্ছেন সেটা সাপোজ দুই কর্নারে আছে, বুঝছি। তো এই টাইপের ইমেজের ক্রপিং এর ক্ষেত্রে আমরা ডায়াগোনাল সিস্টেমটা ইউজ করে থাকি। তারপর আছে ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেলের ব্যাপারটা হচ্ছে সাপোজ আপনার সাবজেক্ট ধরেন এটা বিল্ডিং এর ক্ষেত্রে অনেক বেশি ইউজ হয়। সাপোজ আপনার বিল্ডিংটা মানে কোন একটা বিল্ডিং আপনি মানে ছবিতে ক্যাপচার করছেন, তো এইটাকে আপনি একটা সাইজ বরাবর রাখবেন আর বাদ বাকিটি স্কাই করে মানে স্কাই রাখবেন, ঠিক আছে, আকাশ। তো এমন ভাবে রোটেট করে জিনিসটা এই সিস্টেমটা অ্যাপ্লাই করবেন যেন আমার এক পাশে একটা অংশ থাকে আর এক পাশে আরেকটা অংশ থাকে। সেক্ষেত্রে আমরা এই যে ট্রায়াঙ্গেল যেটা আছে অ্যাপ্লাই করে থাকি। তারপর গোল্ডেন রেশিও আমরা লোগোতে অনেক বেশি ইউজ করব। গোল্ডেন রেশিও একটা আছে, গোল্ডেন স্পাইরাল একটা আছে, এগুলো আমরা কি করব লোগোতে অনেক বেশি ইউজ করব। তো এই হচ্ছে অবস্থা, এইভাবে আমরা ইউজ করে থাকি। এখন আমার দেখানোর দরকার আমি দেখালাম, আপনারা একটু অ্যাপ্লাই করে দেখবেন, হ্যাঁ, কোনটা কখন কেমন কাজে দেয়, বুঝছি ব্যাপারটা। এখন আসি ক্রপ টুলের কিছু প্র্যাকটিক্যাল ইউজ। তো ক্রপ টুলের মাধ্যমে আমরা ক্রপ করি। এখন ক্রপ করার বিভিন্ন সিস্টেম আছে, আমরা আমাদের জাস্ট দরকার যে কার কেমন দরকার তার উপরে বেসিস করে আমরা বিভিন্ন ধরনের ক্রপ করে থাকি। তো আমরা একে একে দেখতে থাকি। তো অলওয়েজ সি ফর ক্রপ, আমরা কিবোর্ডে সি দিতেছি, ক্রপ টুল আসলো। তো বেসিক্যালি ক্রপ টুল এভাবে কাজ করে। তো আমরা একটু আগে যেটা দেখলাম বিভিন্ন ধরনের ওভারলে আছে। তো প্রথমে আমরা আলোচনা করব রুল অফ থার্ডস। তো রুল অফ থার্ডস আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার সাথে সাথে আমরা কোনো ওভারলে দেখতে পাবো না। যখন আমরা রিসাইজ করতে যাব তখন আমাদের আসলে গ্রেডটা দেখতে পাচ্ছি, ওভারলেটা দেখতে পাচ্ছি আর কি। তো রুল অফ থার্ডস আমরা কিভাবে ইউজ করি? তো রুল অফ থার্ডসের যেটা বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে আমরা যে ইন্টারসেক্ট পয়েন্টগুলো আছে, তো ইন্টারসেক্ট পয়েন্টে আমরা আসলে আমাদের অবজেক্টের যেটা ফোকাস সেটা রাখার চেষ্টা করি। তো ঠিক আছে, আমরা দেখি। ফার্স্ট অফ অল আমরা ইমেজের এক্সপেক্ট রেশিওটা সেম রাখতে চাচ্ছি। তো এক্সপেক্ট রেশিও সেম রাখার জন্য আমরা অলওয়েজ শিফট কি প্রেস করতেছি। তো শিফট কি প্রেস করে আমরা ইমেজটা ছোট করতেছি। ওকে, এখন ছোট করতেছি। ওকে, তো আমাদের এই পার্টিকুলারলি এই ইমেজের জন্য আমরা হচ্ছে মিডল রাখার চেষ্টা করছি। আর অবশ্যই দেখবেন আমাদের এখানে কি আছে, ডিলিট ক্রপ পিক্সেল, এটা অন আছে। অন থাকলে কি হবে, এটা হচ্ছে পার্মানেন্টলি মডিফাই হয়ে যাবে। তো এটা আমরা অফ করে দিচ্ছি নন ডিস্ট্রাকটিভ মডিফিকেশনের জন্য। তো ঠিক আছে, আমরা ফোকাস রাখতে চাচ্ছি এখানে। সো রুল অফ থার্ডসের যেটা বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে যে ইন্টারসেক্ট লাইনগুলো যেখানে ইন্টারসেক্ট সেখানে আসলে আমাদের ফোকাস রাখাটা আর কি দরকার। তো এখানে আমরা রাখতেছি। তো ইন্টার, এটা হচ্ছে রুল অফ থার্ডসের একটা ইউজ। তো আমরা কি করলাম, আমাদের বেসিক যেটা আমাদের একদম রুল অফ থার্ডসের বেসিক সেটা হচ্ছে আমাদের ইন্টারসেক্ট পয়েন্টে ফোকাস, যেটা ইমেজে যেটা আমরা ফোকাস করতে চাচ্ছি তো সেটা রাখলাম। তো অ্যানাদার এক্সাম্পল সেটা আমরা দেখি যে এই একটা পাখি আর কি। তো এইখানে আমরা রুল অফ থার্ডস কীভাবে ইউজ করতে পারি, সেম আমাদের এই মানে এই ইমেজের ফোকাস কোথায়, আমরা কোথায় ফোকাস রাখতে চাচ্ছি, অবভিয়াসলি বাড়ছে। তো রুল অফ থার্ডস ইউজ করতেছি, ইমেজের এক্সপেক্ট রেশিও সেম রাখার জন্য শিফট কি প্রেস করতেছি। তো শিফট কি প্রেস করে, তো আমাদের অবজেক্ট হচ্ছে বার্ডস। তো বার্ডসের আইতে আমরা ফোকাস রাখার জন্য রুল অফ থার্ডসের রুলস ওয়াইজ আমরা আমাদের ইন্টারসেক্ট পয়েন্টটা এখানে রাখলাম, ইন্টার কি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের রুল অফ থার্ডসের বেসিক্স, যেটা আমরা ক্রপ ওভারলের ফার্স্ট যেটা ছিল সেটা। এবার আসি সেকেন্ড, সেটা হচ্ছে গ্রেড। তো ওভারলে হচ্ছে গ্রেড আমরা অনেক কাজ ইউজ করে থাকি। এখন সবথেকে পপুলার যেটা কাজে আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে ইমেজ স্ট্রেট এন্ড করার জন্য, সোজা বাঁকা ইমেজ সোজা করার জন্য গ্রেড অনেক হেল্পফুল। তো
তো যেমন এই ইমেজটা দেখতেছি, ইমেজটা দেখে মনে হচ্ছে আমাদের বাঁকা লাগতেছে সামহাউ। তো ইমেজটা স্ট্রেট করার জন্য সবথেকে ইজি, ওয়ান অফ দ্য ইজি প্রসেস, সেটা হচ্ছে গ্রেড ইউজ করা ক্রপ ওভারলের মধ্যে। তো ক্লিক করার সাথে সাথে আমাদের গ্রেড চলে আসলো, জাস্ট আমরা হরাইজন বরাবর করতে যাচ্ছি। তো ধরে হ্যাঁ এই পজিশনে রাখলাম। তো এটা হচ্ছে গ্রিডের মানে এটাই আর কি মোস্ট কমন ইউজ। তো আমরা গ্রিড ইউজ করতে পারি, অথবা একটু আগে যেটা শিখলাম সেটা স্ট্রেইটেন টুল ইউজ করতে পারি, যেমন ক্রপ টুলের মধ্যে স্ট্রেইটেন টুল পাচ্ছি, অথবা আমরা রুলার টুল ইউজ করতে পারি, আপনাদের ইচ্ছা। ক্রপ টুলের মধ্যে স্ট্রেইটেন টুল ইউজ করে আমরা জাস্ট দেখতেছি হরাইজন বরাবর ঠিকঠাক রাখার জন্য। এই আপনাদের জাস্ট গ্রিডের একটা ইউজ, ক্রপ ওভারলের গ্রিডের একটা ইউজ। তো এইভাবে আমরা ইমেজ স্ট্রেট করতে পারি। অবভিয়াসলি আপনারা দেখবেন যে কন্টেন্ট অ্যাওয়ার অ্যান্ড হচ্ছে ডিলিট ক্রপ পিক্সেল অফ আছে দুইটাই। কন্টেন্ট অ্যাওয়ার যদি অন থাকে সেক্ষেত্রে আমরা কি জানি, সেটা হচ্ছে যদি আমাদের ইমেজ আমরা করি চারদিকে বাড়াই দিই, তো সে হচ্ছে আশেপাশে স্যাম্পল নিয়ে ওটা ফিল আপ করে দিবে। তো দুটো অফ আছে, সো নন ডিস্ট্রাকটিভ। এইভাবে আমরা হচ্ছে গ্রিড ইউজ করে থাকি। এরপর যেটা আসে সেটা হচ্ছে যে যদি আমরা ওভারলের মধ্যে দেখি, সেটা হচ্ছে ডায়াগোনাল। তো এখানে আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল দেখবেন আমার এই যে লাইনটা আছে, এইখানে যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটা বাঁকা। তো আমরা জানি ক্রপের যে রেক্ট্যাঙ্গেলের বাইরে গেলে আমরা করতে পারবো, স্ট্রেট করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা স্ট্রেট করা একটু ট্রাই করি। আর সব থেকে বড় কথা যেটা, এটা টোটালি মানে ম্যান টু ম্যান ভ্যারি করে। একজন আমার কাছে যেটা ভালো লাগতেছে আপনার কাছে এটা ভালো নাই লাগতে পারে। তো আমার জাস্ট দেখানো যে কিভাবে আমরা ইউজ করতে পারি, জাস্ট ইউজ কেসেস। এখন বাকিটা ইটস আপ টু ইউ। তো এমন একটা কিছু হইতে পারে, আমরা ডায়াগোনাল এভাবে ইউজ করতে পারি। এরপর যেটা আসে ডায়াগোনাল, আমরা আরেকটা ইউজ দেখি। তো ডায়াগোনাল মেনলি আমরা কনস্ট্রাকশনাল যেই ক্যাটাগরির ইমেজগুলো আছে, যেখানে বিল্ডিং থাকে, কনস্ট্রাকশন মানে বুঝতেছেন, তো এইসব ইমেজ আমরা বেশি ইউজ করে থাকি। তো এই ইমেজে ডায়াগোনাল ইউজ কেসটা একদম অবভিয়াস। যদি দেখি আমরা ফার্স্ট অফ অল আমরা আমাদের যে বিল্ডিংটা আছে এটা একটু বাঁকা, তো ডায়াগোনাল আমরা ওভারল ইউজ করে এটা ফার্স্ট অফ অল আমরা একটা সাইজে নিয়ে আসতে পারি। দেখেন, তো এমন কিছু একটা হইতে পারে, ডায়াগোনালের একটা ইউজ আমরা দেখলাম। তো এরপর যে ওভারলেটা আসে সেটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার ওভারলে। তো ট্রায়াঙ্গুলার ওভারলে কেমন, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলের মতো হয় আর কি। যেমন দেখতে পাচ্ছি এখানে কয়েকটা ট্রায়াঙ্গেল আছে। ট্রায়াঙ্গেল ওভারলে মেনলি আমরা ইউজ করে থাকি যে কনস্ট্রাকশনাল বাট ডিটেলস, কনস্ট্রাকশনের সাথে কোনো কিছু থাকে, এই টাইপের ইমেজ আমরা ট্রায়াঙ্গুলার ইউজ করে থাকি। তো একটা ইউজ কেস দেখি। অবভিয়াসলি আমরা এক্সপেক্ট রেশিও ঠিক রাখার জন্য শিফট কি প্রেস করতেছি। ট্রায়াঙ্গুলার ইমেজের একটা, ট্রায়াঙ্গুলার ওভারলের একটা আর কি ইউজ দেখলাম ইমেজে। তো এরপর আসে হচ্ছে, তো গোল্ডেন রেশিওর ক্যাটাগরিতে দুইটা আছে, একটা হচ্ছে গোল্ডেন রেশিও, গোল্ডেন স্পাইরাল। তো ফার্স্ট আমরা গোল্ডেন রেশিওটা দেখি। তো গোল্ডেন রেশিওতে অনেকটা রুল অফ থার্ডসের মতো, বাট এখানে রুল অফ থার্ডস এটা কেন না, ব্যাপার হচ্ছে যে এখানে যে ওভারলেটা আছে এটা একটা মেজারমেন্ট ওয়াইজ হয়। আপনারা গুগল করলে দেখবেন যে গোল্ডেন রেশিও একটা রেশিওর উপরে বেস করে হয়। তো এটা রুল অফ থার্ডসের থেকে অনেকটাই আলাদা, বাট দেখতে অনেকটা একরকম। তো গোল্ডেন রেশিওটা আমরা একটা ইউজ দেখি, এরকম কীভাবে আমরা গোল্ডেন রেশিও ইউজ কেস হইতে পারি আর কি। তো নেক্সট যেটা থাকে আর একটাই বাকি আছে, সেটা হচ্ছে গোল্ডেন স্পাইরাল। তো গোল্ডেন স্পাইরাল দেখি, ক্লিক করি। তো এখানে একটা স্পাইরাল দেখতেছেন, তো এটা গোল্ডেন স্পাইরাল। তো এটা একটা গোল্ডেন স্পাইরালের ইউজ কেস হইতে পারে। তো এই হচ্ছে আমাদের ওভারলে। এখন আর কিছু ব্যাপার বাকি আছে, এগুলো আমরা ক্লিয়ার করি। কিছু আমরা ওভারলে পাবো, সেগুলো হচ্ছে যে করা যায়, এগুলো হচ্ছে আপনার পজিশনটা চেঞ্জ করা যায়। কিভাবে, যেমন স্পাইরালটা দেখেন, এটা নিচের থেকে আসতেছে, আপনারা যদি দেখেন নিচের দিকে আছে। তো আমার ইমেজ সবসময় নিচের দিকে স্পাইরাল হবে, এটা তো মানে এটা নাও হইতে পারে। তো আমরা এই ওভারলের ডাইরেকশনটা চেঞ্জ করতে পারি কিভাবে, শিফট ও প্রেস করি, দেন আমরা দেখতে পাবো আমাদের ওভারলের ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে, শিফট ও। তো এটা আপনারা
ওই ওভারলের অপশনে গেলেও পাবেন, যে এই যে আমরা দেখতে পাচ্ছি সাইকেল ওরিয়েন্টেশন। তো এই জায়গা থেকে আমরা আমাদের ওভারলের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে পারি। শিফট এখানে ব্যাপার আছে, এখানে আমরা সবগুলো ওভারলের জন্য অপশনগুলো পাবো না। যেমন শিফটও প্রেস করি, এখানে এটা কাজ করবে না, কজ এটা বোথ সাইডে সেম পারি। আর অবশ্যই শর্টকাট আছে ও দিলে আমরা আমাদের ওভারলের সাইকেল করতে পারি, সাইকেল ইন বিটুইন ওভারলেস। তো এই হচ্ছে আমাদের ক্রপ টুলের শর্টকাট ইউজ। আর বাদ বাকিটা ক্রপ টুলের যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা ক্রিয়েটিভলি ইউজ করতে পারি, কোন ইমেজে কীভাবে লাগবে, তো এটা আমরা ক্রিয়েটিভলি ইউজ করতে পারি। ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ওভারলে সবসময় দেখব কি দেখব না, এটা ডিপেন্ড আমরা ইয়ের উপরে। এই অপশনটা আমাদের কাছে আছে, যেমন আমরা ক্রপ টুল সিলেক্ট করলে যেমন ওভারলে আমাদের কাছে চলে আসতেছে, কারণ হচ্ছে অলওয়েজ শো ওভারলে অপশনটা অন আছে। তো আমরা যদি নেভার দিই তাহলে আমাদের ওভারলে কখনোই দেখাবে না, আর অটো শো দিলে তো অটোমেটিকলি দেখাবে। যেমন অটো শো দিয়ে আমরা দেখি যে যখন আমরা কাজ করব তো তখন আমাদের মানে যখন আমরা অ্যাকচুয়ালি করব, ক্রপ করব, তো তখন আমাদের কাছে শো করবে, আদারওয়াইজ শো করবে না। এটা হচ্ছে অটো শো ওভারলে। তো আমরা অলওয়েজ শো ওভারলে দিব, ওভারলে তাহলে দিলে আমাদের সামনে আসলে ওভারলেটা অলওয়েজ আসবে। তো এই হচ্ছে ব্যাপার।